কতক্ষণ হলো, কতক্ষণ শুরু করেছি? এনিওয়ে, প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে যার নিউক্লিয়াসটা প্রিমিটিভ কোয়ালিটির। ইউক্যারিওটিক সেল, ইউ মানে কি? যে কেউ একজন বলে ইউ মানে কি? মানে মডার্ন। ট্রু, এক্স্যাক্টলি ট্রু। অনেকে বলে ইউ মানে মডার্ন, এই প্রিমিটিভের কন্ট্রাস্টে বলা যায় মডার্ন বা নিউ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ট্রু, মানে টিপিক্যাল নিউক্লিয়াস যেখানে দেখা যায় তাকে বলবে ইউক্যারিওটিক সেল। আচ্ছা, টিপিক্যাল নিউক্লিয়াস মানে কি, বা ট্রু নিউক্লিয়াস মানে কি? অন্য কি হলো হঠাৎ করে? নাকে মুখে পেঁচিয়ে বসেছ। আচ্ছা, ট্রু নিউক্লিয়াস মানে কি? ডিস্টিংক্টলি দেখা যায়। আর কেউ কিছু বললে? এক্স্যাক্টলি, একটা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়ার মেমব্রেন থাকে, অবশ্যই সেই নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে মাঝখানে গ্যাপস থাকে। বাট হ্যাঁ, কি স্পেস? পেরিনিউক্লিয়ার স্পেস, ঠিক বলছে? পেরি মানে কি? পেরিফেরাল মানে কি? পেরিনিউক্লিয়ার পোর, পোর স্পেস লিখেছে। আচ্ছা, তাহলে স্পেস বলবে। এগুলো হচ্ছে পোরাস স্ট্রাকচার, ছোট 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 ফুটো ফুটো থাকে, এগুলো বলে পেরিনিউক্লিয়ার পোর। হ্যাঁ, আচ্ছা, আমরা যাবো ওখানে, যাবো ছবিতে যাবো। এবার দেখো, যখন আমি একটা ট্রু নিউক্লিয়াস দেখবো তার মধ্যে শুধু দেখবো নিউক্লিয়ার বাউন্ডারি রয়েছে, আর যখন প্রিমিটিভ নিউক্লিয়াস দেখবো ওর ক্ষেত্রে নিউক্লিয়ার কম্পোনেন্ট সব থাকবে, শুধু বাউন্ডারি থাকবে না, কোনো রকম নিউক্লিয়ার বাউন্ডারি থাকবে না। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। কি হচ্ছে, কোনো কোশ্চেন থাকলে বলো। পেরিনিউক্লিয়ার কোর বলে এগুলোকে। বলতে যদি স্পেস লেখা থাকে তখন স্পেসই বলতে হবে। আচ্ছা দিতে, অত ঘাটাঘাটি করো না, এখন এদিকে তাকাও, এখন দেখে নাও, আগে এটা বুঝে নাও। ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকের বেসিক ডিফারেন্সটা বললাম। এবার দেখো, যখন একটা প্রোক্যারিওটিক সেল যখন আঁকবো, তার ভেতরে একটা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন রয়েছে। অ্যাজ ইউজুয়াল আমাদের যেরকম প্রোটিন লিপিড প্রোটিন থাকে, এদের প্লাজমা মেমব্রেনটা সেম ভাবে তৈরি হয়। এদের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেনের বাইরে একখানা রয়েছে সেল ওয়াল। যে কোনো একজন আমাকে আনসার দাও, এদের সেল ওয়ালের মেন কনস্টিটিউয়েন্ট কি? আমি যখন ওই মনেরা যখন পড়িয়েছিলাম, ভেরি গুড, পেপটাইডোগ্লাইকান। তার মানে এদের সেল ওয়ালের মেন কম্পোনেন্ট হচ্ছে পেপটাইডোগ্লাইকান। হয়েছে? নেক্সট হলো, সেল ওয়ালের পরে এদের আরেকখানা স্টিফ কভারিং থাকে। এইটা অ্যাকচুয়ালি আমরা বলে থাকি সেল ক্যাপসুল। এটা খুব মোটা হয়, খুব হার্ড, খুব শেল টাইপের হয়। জিনিসটার মেইন কম্পোনেন্ট দেখো, গ্লাইকোক্যালিক্স। এই যে একদম আউটার মোস্ট হার্ড প্রোটেক্টিভ কভারিং, এটা তৈরি হচ্ছে গ্লাইকোক্যালিক্স দিয়ে। এই গ্লাইকোক্যালিক্সটা কখনো কখনো পাতলা হয়, কখনো কখনো মোটা হয়। মানে গ্লাইকোক্যালিক্স ডিপোজিশনটা কখনো কখনো লেয়ার আফটার লেয়ার হয়ে গিয়ে ডিপোজিশনটা অনেক মোটা করে দেয়, যখন একে আমরা বলবো ক্যাপসুল। বুঝলাম না, ঠিক হলে গ্রাম পজিটিভ আর থিন হলে গ্রাম নেগেটিভ। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। তুমি ভয় পাও কেন? তুমি ঠিকই বলো তো, বলে আবার ভয় পাও কেন বা উইথড্র করে নাও কেন কথাগুলোকে? হ্যাঁ, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভও আমি আসবো, এই টপিকেই রয়েছে আমাদের। গ্লাইকোক্যালিক্স যখন ঠিক হয়, যখন অনেক মোটা হয়, তখন তাকে বলবো ক্যাপসুল। আর এটা কখনো কখনো স্থির হতে পারে, পাতলা হতে পারে, একটা দুটো লেয়ার হতে পারে, তখন তাকে বলবো স্লাইম লেয়ার। স্লাইম লেয়ার।
হচ্ছে? এটুকুনি লিখে নাও আগে। পেন দিয়ে আঁকছো? আবার পেন দিয়ে? পেন্সিল পেন্সিল চেষ্টা করে পেন্সিল ক্যারি করবা। কি পেন্সিল ইউজ করবে সাধারণত? অপসরার যে এক্সট্রা দাগগুলো ইউজ করবে। কালো হয় তো এগুলো? অনেকে মানে পেন্সিল এমন করে টানে একদম ইনভিজিবল ছবি হয়। ছবি যেন সবসময় ডার্ক হয়। হ্যাঁ, লাইট নিয়ে কেন? হালকা করে আঁকলে কি লাভটা কি হবে? বোর্ডে যখন এক্সাম দিলে কখনো শোনোনি যে তোমাদেরকে ডার্ক পেন্সিল ইউজ করতে? ও আচ্ছা, বায়োলজি দাওনি, বাট ম্যাথস দিয়েছিল তো, ম্যাথস তোমাদের বলেনি ডার্ক পেন্সিল ইউজ করতে? কি পেন্সিল? এই আসতে সৌভিক, এটা আগে লেখো তারপরে আমি বলবো। কমপ্লিট? তাহলে আমি দেখলাম ক্যাপসুল কখনো হার্ড হতে পারে, মোটা হতে পারে, ক্যাপসুল বলবো। ক্যাপসুল যখন পাতলা হবে স্লাইম লেয়ার বলবো। এবার চলে আসি এর ভেতরের গল্পে। দেখো, যখন প্রোক্যারিওটিক সেল বলবো, এদের নিউক্লিয়াসটা কিন্তু খুব সুন্দর করে থাকে না, ওয়েল ওরিয়েন্টেড থাকে না। এদের নিউক্লিয়াসটা মোর অর লেস সার্কুলার হয়। কখনো কখনো একদম সার্কুলার হয়ে সেলের একটা কোণায় বসে থাকে, কখনো কখনো সার্কুলার ডিএনএ পুরো সাইটোপ্লাজমটার মধ্যে স্ক্যাটার্ড কন্ডিশনে থাকে, পুরো সাইটোপ্লাজম জুড়ে স্ক্যাটার্ড কন্ডিশনে থাকে। ক্লিয়ার? এটা হচ্ছে ওদের ক্রোমোজোম। এটাই কিন্তু আমি ডিএনএ বলবো, এটাকে বলবো ক্রোমোজোম। কারণ কি, এর মধ্যে ডিএনএ রয়েছে, যে এটা যে সার্কুলার ডিএনএ, সেই সঙ্গে কিছু কিছু প্রোটিনস রয়েছে। অবশ্যই এগুলো নন হিস্টোন টাইপ প্রোটিন। যদি আমি বলি ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেলে আমরা দেখেছিলাম ক্রোমোজোমের কম্পোনেন্ট রয়েছে নিউক্লিওজোম। নিউক্লিওজোমের মধ্যে রয়েছে ডিএনএ আর হিস্টোন। তার মানে whenever it is histone protein, then it indicates eukaryotic cell, and if non-histone protein present, that means it is prokaryotic cell. Clear? আমরা আবার আসবো ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন সব কথাও আসবো, মানে এখন জাস্ট এইটুকুনি জেনে রাখো এগুলো হচ্ছে নন হিস্টোন প্রোটিন। কোনখানে বলো? এম দিয়ে কোনটা অ্যাসিড, নামটা বলতে পারবে? এম দিয়ে অ্যাসিড মনে পড়ছে না, দেখতে হবে। এনিওয়ে, এটা হলো ওর নিজস্ব ক্রোমোজোমাল কম্পোনেন্ট। এবার বলছি, দেখো কখনো কখনো ওদের বডিতে প্লাজমিড নামে একটা ফ্যাক্টর থাকে। প্লাজমিড, এই প্লাজমিডের নাম তোমরা আগে পেয়েছো, মিউরামিক অ্যাসিড। মিউরামিক অ্যাসিডের কথা বলছি। হ্যাঁ, ক্রোমোজোমাল কম্পোনেন্টের মধ্যে থাকে মিউরামিক অ্যাসিড। না, স্টাডি ম্যাটে পেয়েছো এটা? আচ্ছা, আচ্ছা, প্লাজমিডটা কি জিনিস একটুখানি বলবে? প্লাজমিড কি জিনিস? তোমরা পড়েছো প্লাজমিড সম্বন্ধে। দেখো আমি আলাদা করে এঁকেছি। Plasmid itself is a chromosome and it is also their chromosome. So what is the basic difference? Plasmidটা কি জিনিস বলো? থাকে না, থাকবে না? হ্যাঁ বলো। আচ্ছা, আর আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। ফার্টিলিটি ফ্যাক্টর, ঠিকই বলছো। আমি যদি এটাকে এক কথায় বলি, দিস ইজ এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। প্লাজমিড ফ্যাক্টর বা প্লাজমিড ডিএনএ কে আমরা বলি এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। হোয়াই? দেখো এটা হচ্ছে ওদের ক্রোমোজোম, এটা কিন্তু আমি ডিএনএ বলছি না, ক্রোমোজোম বলছি, কারণ এটার মধ্যে ডিএনএ রয়েছে আবার প্রোটিন রয়েছে। ডিএনএ আর প্রোটিন মিললে কি হয়? ক্রোমোজোম তৈরি হয়। সো এটা হচ্ছে ওদের নিজস্ব ক্রোমোজোম, এটা না থাকলে ওরা মরেই যাবে। না না, এটা ট্রান্সফার হয় কনজুগেশনের সময়, যখন এফ প্লাস আর এফ মাইনাস ট্রেনে যখন কনজুগেশন হবে। আমি আসছি এক্স্যাক্টলি, ভেরি গুড। তোমরা স্টেপ বাই, সৌভিক তাকাও এদিকে। আমরা যখন স্টেপ বাই স্টেপ দেখবো
তখন দেখতে পারবো এইটা হচ্ছে ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোম, এইটা না থাকলে মরেই যাবে, এটা নিজস্ব, ওর জীবন থাকলে এটা থাকবেই, ঠিক আছে? এটাই আসলে ক্যারি ফরওয়ার্ড হবে জেনারেশন টু জেনারেশন। কিন্তু এই যে প্লাজমিডটা বললাম, এটা থাক বা না থাক এর জন্য ব্যাকটেরিয়ার জীবনে কোনো ক্ষতি হবে না, জীবন চলবে। কিন্তু এটা কি দেবে ওকে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেবে। তোমার বডির মধ্যে ধরো একটা টিউবারকিউলোসিসের ব্যাকটেরিয়া ঢুকে গেল, তখন তুমি তো চাইবে ওকে ওষুধ খেয়ে মারতে চাইবে, তো ওকে যখন তুমি ওষুধ দেবে তখন ওই ওষুধ থেকে কি করবে, ওর বডির মধ্যে ফুটো করে দেবে, এই ব্যাকটেরিয়াটা বডির মধ্যে ফুটো করে দেবে। সেই ফুটো করলে সে ফুটো দিয়ে জল ঢুকে যাবে, জল ঢুকলে ব্যাকটেরিয়াটা ব্রাস্ট করে মারা যাবে, এটা বলে লাইসিস, তাই তো? কিন্তু সেই ঘটনাটাকে কে প্রিভেন্ট করবে? প্রিভেন্ট করবে এই প্লাজমিড। প্লাজমিড ওর বডির চারদিকে এমন একখানা শিল্ড তৈরি করবে যাতে অ্যান্টিবায়োটিক ওর ওপর কোনো রকম এফেক্ট না করতে পারে। হ্যাঁ, প্লিউরোসাইটোসিস মানে এটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল লাইসিস বলি, সেল লাইসিস। এগুলো এমনি রেমন্যান্ট হিসেবে থেকে যায়। তারপরে ডেড বডি কাটলে মানে তুমি এগুলো একটু দেখতে হবে তুমি কতক্ষণ পর ডেড বডিটা কাটছো। হ্যাঁ, খানিকক্ষণ পর কাটলে অবশ্যই দেখা যাবে। আর আদারওয়াইজ যদি সে মানুষের লিভিং থাকে তাহলে তার আস্তে আস্তে তার স্পিউটাম দিয়ে তারপরে ফিকাল ম্যাটার দিয়ে সব জায়গা দিয়ে বেরিয়ে চলে যাবে। আর এগুলো কোনো ক্ষতি করে না। যেমন ধরো খাবার দাবার যখন আমরা যখন ফ্রিজ থেকে নামিয়ে যখন নর্মাল টেম্পারেচারে রাখি তখন তো ব্যাকটেরিয়া আবার অ্যাটাক করে, সাপোজ ধরে নাও। আবার যখন সেই খাবারটা যখন ফ্রিজে তুলে রাখছে তখন তো ব্যাকটেরিয়া গুলো একদম মানে ঝিমিয়ে পড়ে, বা খাবারটা যখন গরম করছে তখন তো ব্যাকটেরিয়া গুলো মরেই যাচ্ছে। সেই খাবারটা যখন আমি খাচ্ছি তখন কি হচ্ছে, আমার কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে না, কিন্তু ব্যাকটেরিয়া তো ডেড বডিটা থেকে যাচ্ছে ওটার মধ্যে, ওটা কি হচ্ছে নন ভিরুলেন্ট কন্ডিশন হয়ে যাচ্ছে, যে কোনো ক্ষতি করবে না। তো এখানে প্লাজমিডের কথা মনে পড়লো, প্লাজমিড হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ফ্যাক্টর যে ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেবে। সব ব্যাকটেরিয়ার মধ্যে থাকে না, যার মধ্যে থাকে সে হচ্ছে ভাগ্যবান ব্যাকটেরিয়া। ভাগ্যবান ব্যাকটেরিয়া ইন দ্য সেন্স F+ ব্যাকটেরিয়া। ফার্টিলিটি ফ্যাক্টর এক্স্যাক্টলি একে বলবো F+ স্ট্রেন। হলো এটুকুনি। এবারে জানো ব্যাকটেরিয়ার যে সেল, আচ্ছা আরেকটা ডিফারেন্স আমার বলা হয়নি, ভুল হয়ে গেছে। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক এর মধ্যে আরেকটা সুন্দর ডিফারেন্স হচ্ছে, প্রোক্যারিওটিকের বডিতে, বলো অর্গানেল কি কি রকম বলো? মেমব্রেন বাউন্ড অর্গানেল ইজ অ্যাবসেন্ট। আচ্ছা সাধারণত বলো দেখি, মেমব্রেন বাউন্ড কি কি অর্গানেলি আছে আর আনবাউন্ড কি কি অর্গানেলি আছে? বাউন্ড। আর কিছু? সরি, গলগি, গলজি অ্যাপারচার। হ্যাঁ, এটা কি মেমব্রেন বাউন্ড নাকি আনবাউন্ড? অনন্য বলে দাও, মেমব্রেন আনবাউন্ড কে আছে, কে কে আছে? এই তো কদিন আগে তো ক্লাস করলে, শুক্রবার দিন ক্লাস করলে বললাম না, কি বলেছিলাম? আরে ভাই এখানে কেন, কি আছে? ভেরি গুড, রাইবোজোম। একমাত্র রাইবোজোম হচ্ছে মেমব্রেন আনবাউন্ড স্ট্রাকচার, বাকি সব মেমব্রেন বাউন্ড। হ্যাঁ, লাইসোসোম তো শুধু অ্যানিমাল সেলে আছে, লাইসোসোমে মেমব্রেন আছে বাট এটা শুধু অ্যানিমাল সেলে আছে। জেনারেলি ব্যাকটেরিয়াকে কম্পেয়ার করা হয় প্ল্যান্ট সেলের সাথে, কারণ দেখো ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালটা আছে না প্ল্যান্ট সেলের মতো। তো এখানে দেখতে পাবো যে প্রোক্যারিওটিক সেলের মধ্যে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলি নেই, তার মানে মাইটোকন্ড্রিয়া নেই, গলজি নেই, ইয়ার নেই। সোজা কথা, কোশ্চেন আসে এখান থেকে, নিটে কোশ্চেন আসে। নেক্সট হলো, এখানে তার মানে কোন রকম মাইটোকন্ড্রিয়া, গলজি, ক্লোরোপ্লাস্ট এক্সেট্রা, ক্লোরোপ্লাস্টও কিন্তু নেই, ব্যাকটেরিয়া কোনো ক্লোরোপ্লাস্ট নেই। তাহলে আমাকে একটা আনসার দাও, সায়ানোব্যাকটেরিয়া যে আছে, সায়ানোব্যাকটেরিয়া ব্লু গ্রিন অ্যালগি, অ্যালগি তো না, তো ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি, তাহলে ও কেমন করে ফটোসিনথেসিস করছে? আমি বলেছিলাম ওর মধ্যে ক্লোরোফিল এ রয়েছে, হাই কোয়ালিটি ক্লোরোফিল এ রয়েছে। কোনখানে থাকবে ক্লোরোফিল? যদি ক্লোরোপ্লাস্ট না থাকে তাহলে ক্লোরোফিলটা থাকবে, এটা ভাবো। তা আমাকে সত্যি ক্লোরোফিল আছে না ক্লোরোফিল নেই? যেখানে বলছি ব্যাকটেরিয়ার, কিছু বলছো? যেখানে বললাম ব্যাকটেরিয়ার বডিতে কোন রকম মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকে না, স্পেশালি মাইটোকন্ড্রিয়া, ইআর, ক্লোরোপ্লাস্ট, এই তিনটে থাকবেই না, হার্গিস থাকবে না, এগুলো সব ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল, থাকবেই না। তাহলে এদের ক্ষেত্রে ক্লোরোফিলটা কোনখান থেকে আসছে? where they are photoautotrophs।
মানে ক্লোরোফিল কি আছে কি নেই এটুকু জাস্ট বলে দাও, হ্যাঁ কি না, কি মনে হচ্ছে? আমি তো বলবো, তো ভয় কিছু নেই, বলে দেবো। নেই, আছে? কে বলছে নেই? একদম কনফিডেন্ট গলাতে। আচ্ছা নেই বলছে, রিতম বলছো আছে। ঠিক আছে, দেখছি দেখছি। আচ্ছা এইটুকুনি ক্লিয়ার হলে এবার আমি যাচ্ছি, এই যে ওদের যে প্লাজমা মেমব্রেনটা আছে, দেখো কখনো কখনো প্লাজমা মেমব্রেনটা না ইনার সাইডে এরকম বালজিং হয়ে একটা সেল অর্গানেলি তৈরি করছে। এটার নাম কি অনন্য বলে দাও তো? ইনার বালজিং, তাই নাকি? মেসোজোম, এটা হচ্ছে মেসোজোম। অ্যাকচুয়ালি মেসোজোম হচ্ছে এমন একটা স্ট্রাকচার, তোমরা একটা স্টার করে রাখো, মেসোজোম লিখে একটা স্টার করে ফেলো। দেখো, ইনার বালজিং অফ cell membrane, inner bulging of cell membrane in bacteria is known as mesosome. এই মেসোজোমটা এমন একখানা স্ট্রাকচার যে এট এ টাইম, তোমরা লিখো না কিন্তু বাংলা বলছো লিখো না, মেসোজোম অব্দি লেখো। হয়েছে, দেখেছো? মেসোজোম সম্বন্ধে একটু শুনে নাও। এই যে ঋষিন, তুমিও পেন দিয়ে আঁকছো, তিনজনেই পেন, ও পেন, ওকে গুড। তুমি কি দিয়ে আঁকছো? পেন্সিল। আচ্ছা হয়েছে, এই অবধি হয়েছে তো, পাখাটা বন্ধ করবো? এটা মনে হয় ইয়ে সুইচ আছে, হ্যাঁ রিপিট, আচ্ছা আচ্ছা করছি। কোনখান থেকে রিপিট করবো জায়গাটা একটুখানি বলো তো। এক সেকেন্ড দাঁড়াও, দেখছি। নিভে গেছে? বন্ধ হয়ে গেছে? আমার তো মনে হয় চলছে। হ্যাঁ বলো, কোনখান থেকে রিপিট করবো? হ্যাঁ কে বলছে? ও দেখো দেবদীপ, দেখো এই যে আমাদের ব্যাকটেরিয়ার যে একদম ইনার ওয়াল যেটা রয়েছে, যেটাকে আমরা বলছি সেল মেমব্রেন, হুইচ ইজ কমন ইন অল কাইন্ড অফ সেল। সেল থাকলেই তার একটা কভারিং থাকবে, তার নাম হচ্ছে সেল মেমব্রেন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেল মেমব্রেন রয়েছে। এই সেল মেমব্রেনটা ভেতর দিকে এরকম ভাবে একটা স্ট্রাকচার ফর্ম করেছে, ভেতর দিকে বাল্জ ইন হয়েছে, একটা স্ট্রাকচার ফর্ম করে, যার নাম হচ্ছে মেসোজোম। মেসোজোমটা কিরকম দেখে দেখাচ্ছে? দেখাচ্ছে একটা স্যাক লাইক স্ট্রাকচার, যেটা ইনওয়ার্ড বালজিং অফ সাইটোপ্লাজমিক মেমব্রেন। এবারে বলবো, এই মেসোজোম হচ্ছে ব্যাকটেরিয়া বডিতে এত ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার যে এট এ টাইম মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করছে, যে এট এ টাইম গলজির মতো কাজ করছে, তারপরে এখানে আরো বিভিন্ন রকম ফাংশন পারফর্ম হচ্ছে। বাট ডেফিনিট করে এখনো অব্দি মেসোজোমের ফাংশন জানা যায়নি। আমরা দেখছি ও কি কি ফাংশন করছে, অনেকগুলো থাকে এরকম ইনওয়ার্ড, বিভিন্ন দিকে বালজিং হয়। আমি এটাকে মুছছি, এটার দিকে তাকাও। আমরা জানি যে কোনো লিভিং অর্গানিজম মানে তার মধ্যে অবশ্যই মেটাবলিজম হবে, মেটাবলিজম হচ্ছে একটা লিভিং ফাংশন, তাই তো? এর যে মেটাবলিজম হবে তার কোনো জায়গাই তো নেই, সাইটোপ্লাজম ছাড়া তার কিছু নেই, তাই তো? রেসপিরেশন যে হবে ও তো লিভিং, লিভিং রেসপিরেশন হবেই। রেসপিরেশন মানে কি? ব্রেকডাউন গুলো হবে স্টেপ বাই স্টেপ, কোথায় হবে? শুধু সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া নেই। তাহলে এটিপি কোথায় তৈরি হবে? এনার্জি কোথায় তৈরি হবে? গ্লাইকোলাইসিস করে কতটুকুনি এটিপি তৈরি হয়, দিয়ে চলবে ওদের? তার মানে ওদের আরো কিছু এনার্জি দরকার আছে, রেসপিরেশনটা কমপ্লিট করতে হবে। এনি হাউ ওদের কিন্তু মাইটোকন্ড্রিয়া নেই, আমাকে জানতে হবে ওদের মাইটোকন্ড্রিয়া নেই। মাইটোকন্ড্রিয়ার ভেতরে যা যা ফাংশন হচ্ছে সেই সব ফাংশন গুলোকে পারফর্ম করার জন্য সেই এনজাইম গুলো রয়েছে কোথায়? মেসোজোমের মধ্যে।
তার মানে আমরা বলতে পারি মেসোজোম ইজ আ স্ট্রাকচার ইন প্রোক্যারিওটস which is equivalent to the structure of mitochondria. ক্লিয়ার? এই কোশ্চেনটাও নিতে বারবার এসছে, তোমরা লিখে নাও। মেসোজোম ইন প্রোক্যারিওট ইজ ইকুয়াল টু, লেখো অনন্য লেখো, মেসোজোম ইন প্রোক্যারিওট, এমনি কোথাও বুলেট দিয়ে লেখো না, মেসোজোম ইন প্রোক্যারিওট ইজ ইকুইভ্যালেন্ট টু মাইটোকন্ড্রিয়া অফ ইউক্যারিওট। তার মানে এর ভেতরে ভর্তি ভর্তি এনজাইম রয়েছে যে ওর রেসপিরেশনটাকে, ওর রেসপিরেশন বলো, তারপরে মেটাবলিজম বলো, প্রত্যেকটা ফাংশনকে পারফর্ম করার জন্য মেসোজোমের মধ্যে যথেষ্ট পরিমাণে এনজাইম ভরা রয়েছে। নেক্সট দেখো, কখনো কখনো এটা মুছছি, so sorry, ও মেমব্রেন ডিফিউজ হয়ে গেল। দেখো তো এটাকে দেখে একটু চেনা চেনা লাগছে, কোন ইউক্যারিওটিক, হ্যাঁ বলো কিসের মতো, বলো কিসের মতো লাগছে, কোন ইউক্যারিওটিক স্ট্রাকচারের মতো লাগছে কি দেখতে এটাকে? ভেরি গুড, ইয়ারের মতো লাগছে দেখতে, তাই না? লাগছে না? আমরা ইয়ার এরকম করে আঁকি না, এরকম ফ্ল্যাট, না হোয়াট এভার, স্মুথ আর রাফ, আমরা এরকম ভাবে তো ইয়ার আঁকি, তো এরকম করে কতগুলো ফ্ল্যাট ডিস্ক আঁকি, আঁকি তো। তার মানে এটা অনেকটা ইয়ারের মতো ফাংশন করছে। কখনো কখনো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলার মতো, মানে মেসোজোম তৈরি হওয়ার জন্য এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেনটা যে ভেতর দিকে বালজিং ইন হচ্ছে না, সেই সময় কোন কোন টুকরো ভেতরে একটা টুকরো টুকরো হয়ে গিয়ে না ভেতরে ভ্যাকুয়ালস তৈরি করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, যে এরা যখন ভেতরে বালজ ইন হচ্ছে সেই সময় ভেতরে ঢুকবার জন্য এরা টুকরো টুকরো হয়ে গিয়ে ছোট ছোট ভ্যাকুয়ালস তৈরি করছে। বুঝতে পারছো কি বলছি? স্ট্রাকচারটা ক্লিয়ার করো। মেসোজোম তৈরি হওয়ার জন্য এমনিতে তো তোমার এই যে সেল মেমব্রেনটাকে তো ভেতরে পুরো ঢুকে যেতে হচ্ছে, গোটা মেসোজোম তৈরি করে ফেললো। কখনো কখনো গোটা মেসোজোম তৈরি না করে ওরা ভেতরে না এরকম ভাবে টুকরো টুকরো এরকম ভাবে ভ্যাকুয়ালস তৈরি করলো, বুঝলে? ভ্যাকুয়ালস করলো, আবার কিছু ফ্ল্যাট ফ্ল্যাট এরকম ভেসিকেলসও করলো। না না বেরোবে না, কানেকশন আছে তো, যে পুরো কানেকশনে আছে, কানেকশন আছে পুরো, মানে জিনিসটা এরকম ঢুকতে গিয়ে কোথাও কোথাও টুকরো টুকরো হয়ে একদম মানে ডিসপার্স করে গেল। এরকম করে ওরা ভেসিকেলও তৈরি করলো, ভ্যাকুয়ালসও তৈরি করলো। ভালো করে বোঝো ব্যাপারটা কি বলছি। এখানে শুধু দেখিয়েছিলাম ভেসিকেল, সরি হ্যাঁ ভেসিকেল তৈরি করেছে বা টিবিউলস তৈরি করেছে, এখন বললাম ছোট 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 ভ্যাকুয়ালসও তৈরি করে ফেললো। তখন ওরা অ্যাক্ট করবে গলজির মতো। গলজি কি করে? ট্রান্সপোর্ট করতে হেল্প করে। গলজি কি করে? প্রোটিনকে ট্রান্সপোর্টেশনে হেল্প করবে। গলজিকে আমরা বলি কি প্যাকেজিং ইউনিট। যে কোনো জায়গা থেকে সাপোজ এখান থেকে একটা প্রোটিন নিল, এখান থেকে একটা প্রোটিন নিল, এখান থেকে একটা প্রোটিন নিল, দ্যাট মিনস অ্যামিনো অ্যাসিড নিল, কতগুলো অ্যামিনো অ্যাসিডকে পাঞ্চ করলো, করে আমরা কদিন পরেই পড়বো গলজি সিস স্পেস ট্রান্সস্পেস পড়বো। গলজি এক জায়গা থেকে অ্যামিনো অ্যাসিড ঢোকাবে, আরেক জায়গা থেকে প্রোটিন বের করবে। তার মানে কি করলো? ট্রান্সপোর্ট করলো প্রোটিনকে। তাই সেই কাজটা কে করছে? এখানে মেসোজোম করছে। বোঝা গেল? আমি ডেফিনিট করে বলছি না ও মাইটোকন্ড্রিয়াই, ও গলজি বা ও ইআরই এরকম কোনো কথা বলতে পারছি না, বাট ওর কাজটা হচ্ছে নিয়ারলি similar to that of mitochondria, and even it perform the similar function as like Golgi, as like endoplasmic reticulum, etc. etc. Clear? কি রিশিন কোনো প্রবলেম? হ্যাঁ উর্বি এসছে, আচ্ছা উর্বি শোনো, শুনতে থাকো। তার পেন্সিল পড়ে গেছে। এবার মেসোজোমকে ছেড়ে আমি চলে যাচ্ছি, মেসোজোমে আবার ফিরে আসবো। একটা ছোট্ট কথা বলে নিয়ে আগে, এদের বডিতে কিছু গ্র্যানিউলস থাকে যেগুলোকে নিসেস গ্র্যানিউলস বলছে। দেখো
এরা তো মেনলি তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই তো খাবে, যা যা পাবে সব খাবে। খেতে গিয়ে দেখা যাচ্ছে, হ্যাঁ কি জিনিস, হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। ধরো অনেকখানি কার্বোহাইড্রেট খেয়েছি, খেয়ে এবার কিছু কার্বোহাইড্রেটকে ওএস হিসেবে ছাড়ছে, মানে ওগুলো হজম করতে পারছে না, তো ওগুলোকে একেবারে এদিকে ওদিকে জমা করে রেখেছে। হয়তো কিছু গ্লাইকোজেন মলিকিউল হতে পারে বা কিছু স্টার্চের মলিকিউল হতে পারে, এগুলোকে বলছে গ্র্যানিউলস, স্টোরড গ্র্যানিউলস। এগুলো ওরা খেতে পারছে মানে আর অ্যাবজর্ব করতে পারছে না, ডাইজেস্ট করতে পারছে না, এগুলোকে যা সাইটোপ্লাজমের মধ্যে জমিয়ে রেখেছে, এগুলোকে আমরা বলছি গ্র্যানিউলস। ঠিক আছে, কখনো কখনো ওরা এক্সট্রা যখন প্রোটিন খাবে, প্রোটিন খেলে সেই প্রোটিনের ডিপোজিশন গুলোকে সেম ভাবে রেখে দেবে, প্রোটিন গ্র্যানিউলস। এনি হাউ এরা এক্সেস খাওয়াটাকে গ্র্যানিউলস হিসেবে স্টোর করে ফেলবে বডিতে, মিসেস গ্র্যানিউলস বলবো কালেকটিভলি। নেক্সট মিসেস গ্র্যানিউলের পরে একটুখানি বইটা দাও তো, এক সেকেন্ড। রাইবোজোম, মনে পড়েছে রাইবোজোম। আমি অ্যাকচুয়ালি কপির মধ্যে না লিখলে না টপিক গুলো একদম মাথা থেকে আউট হয়ে যায়। দেখো আমরা রাইবোজোম সম্বন্ধে একটা খুব সুন্দর ডিসকাশন করব এখন, প্রোক্যারিওটিক রাইবোজোম আর ইউক্যারিওটিক রাইবোজোম। আমরা জানি ইউক্যারিওটিক রাইবোজোম হচ্ছে 80S টাইপ, কি জিনিস ভুলে যাবো, এখন শুধু মনে রাখো প্রোক্যারিওটিক রাইবোজোম, যেটাকে বলবো 70S রাইবোজোম। এই রাইবোজোমটা আমি বলেছিলাম কি রাইবোজোমের গল্প বলিনি না রাইবোজোমের ব্যাপারে? আচ্ছা দেখো, প্রোক্যারিওটিক রাইবোজোমটা হচ্ছে 70S রাইবোজোম, যেটা অ্যাজ আ হোল রাইবোজোম গুলো কিরকম করে থাকে, রাইবোজোম গুলো এরকম এরকম করে থাকে, একদম ডিসপার্স কন্ডিশনে চারদিকে ছড়িয়ে থাকবে। এই গোটা রাইবোজোমকে বলবো 70S রাইবোজোম, কিন্তু একটা রাইবোজোম কখনো 70S কন্ডিশনে থাকে না, দুটো সাব ইউনিটে ভেঙে ভেঙে থাকে, একটা লার্জার সাব ইউনিট, একটা স্মলার সাব ইউনিট। In case of 70S ribosome, that means in case of prokaryotic ribosome, largest subunit টা হচ্ছে 50S আর smaller subunit টা হচ্ছে 30S। আমরা কিন্তু কখনোই এই দুটোকে জুড়ে 70S করতে পারবো না, অ্যাড করে দিলে 80S হয়ে যাবে, কিন্তু এগুলো জাস্ট সেলবার্গ নামে একজন সায়েন্টিস্ট এগুলোকে দেখেছে, এই যে এই রাইবোজোমের যে টুকরোগুলো, একটা গোটা রাইবোজোম ভেঙে দুখানা সাব ইউনিট দিল, এই টুকরোগুলোর যে ওয়েটের হিসাবে, তারপরে এদের যে ভলিউম সবকিছুর উপর বিচার করে ও বলেছে একটা 50S একটা 30S। আমাদের বেশি জানতে হবে না এই সম্বন্ধে, শুধু জানবো যখন একখানা রাইবোজোম প্রোটিন তৈরি করবে, আমরা জানি সেলের মধ্যে প্রোটিন সিনথেটিক মেশিনারি কে আছে, আরএনএ। একটা সেলের মধ্যে প্রোটিন সিনথেটিক অর্গানেলি কে আছে, রাইবোজোম। তার মানে যখন একখানা আরএনএ একখানা রাইবোজোমের সাথে পাঞ্চ করবে, জুড়ে যাবে, সেই মোমেন্টে প্রোটিন সিনথেসিস স্টার্ট হবে, এটুকুনি কনফার্ম। একটা আরএনএ আর একটা রাইবোজোম যখন জুড়ে যাবে তখন প্রোটিন সিনথেসিস স্টার্ট হবে। তার মানে দেখো তোমরা একটুখানি এই দিয়ে দেখে নাও, প্রোক্যারিওটিক দেখানোর আগে আমার ইউক্যারিওটিক সম্বন্ধে বলে দিলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি এই টপিকটা আমরা ক্লাস 12-এ পড়বো, আরএনএ কার ঘুম পাচ্ছে? আমরা যখন আরএনএ ট্রান্সক্রিপশন করব তখন আমরা এই জিনিসটা দেখতে পাবো। কেউ কিচ্ছু আঁকবে না বইতে, কিচ্ছু কপিতে কিচ্ছু আঁকবে না, জাস্ট দেখে নাও। নিউক্লিয় পোর্ট দেখতে পাচ্ছি, এই তাকাও শ্রেয়সী, এগুলো নিউক্লিয় পোর্ট দেখতে পাচ্ছি। এবারে ভেতরে রয়েছে আরএনএ, তাই তো, বাইরে রয়েছে কে এগুলো, রাইবোজোমস। আচ্ছা এগুলো হচ্ছে, না না আমি ক্রোমাটিনে যাচ্ছি না, আমি শুধু আরএনএ দেখাচ্ছি। এবার তুমি বলে নিউক্লিয়াসের ভেতরে না, নিউক্লিওলাসের ভেতরে আরএনএ, আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি। নিউক্লিয়াসের ভেতরে রয়েছে আরএনএ, সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে রাইবোজোম। তার মানে সাইটোপ্লাজমের রাইবোজোম আর নিউক্লিয়াসের আরএনএ দুজন যখন গায়ে গায়ে লাগবে, যখন ফিউজ করবে তখন প্রোটিন সিনথেসিস হবে। তার জন্য দেখো ভগবান কি করেছে, এখানে নিউক্লিয় পোর্ট তৈরি করেছে,
নিউক্লিওপোর দিয়ে আরএনএ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বেরোবে, বেরোলে ওরা ধরে ফেলবে রাইবোজোমকে, 10 দিন মানে প্রোটিন সিনথেসিস তৈরি করবে। কিন্তু গল্প হচ্ছে যখন এই সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে, দ্যাট মিন্স যখন দুখানা সাব ইউনিটে ভেঙে থাকে, একটা লার্জার সাব ইউনিট, একটা স্মলার সাব ইউনিট। জেনারেলি সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম এই দুখানা সাব ইউনিটে ভেঙে থাকবে। যখন নিউক্লিওপোর থেকে একখানা আরএনএ বেরিয়ে আসবে, এই আরএনএ এখানে এসে খুঁজে নেবে যে আমার সুইটেবল রাইবোজোমের টুকরো কোনটা কোনটা হতে পারে। সাপোজ ও আগে দেখা পেয়ে গেল স্মলার সাব ইউনিটের সাথে, ঠিক আছে রিতম দেখা ওইদিকে, ও দেখা পেয়ে গেল স্মলার সাব ইউনিটটা, তখন ও কি করবে, ও খুঁজবে লার্জারটা কোথায় আছে। ও একটাকে তো পেয়ে গেছে, আরেকটাকে খুঁজবে, খুঁজে পেলে ও দুটোকে জয়েন্ট করে দেবে। তখন জয়েন্ট করার সময় কি করবে, আরএনএ বসবে মাঝখানে, এই যে আরএনএটা এসছে ও বসবে মাঝখানে, স্মলারটাকে রাখবে ওপরে, লার্জারটাকে রাখবে নিচে, করে দেখা একটা প্রোটিন সিনথেটিক একটা ইউনিট তৈরি করলো। অনন্য বলেছিলাম তো এগুলো, একটা প্রোটিন সিনথেটিক ইউনিট তৈরি করলো, এই ইউনিটটা এবার প্রোটিন সিনথেসিস করবে। তার মানে আমরা বুঝলাম একটা কথা, যে যখন রাইবোজোম যখন দুটো সাব ইউনিটে ভেঙে থাকছে তখন ওটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, যখন আরএনএ আসছে তখন এই দুটোকে তিনটে একসাথে জুড়ে যাচ্ছে, জুড়ে গিয়ে একটা গোটা আইদার 80s অর 70s রাইবোজোম তৈরি করছে, যখন এটা অ্যাক্টিভ হচ্ছে ফর প্রোটিন সিনথেসিস। ক্লিয়ার হলো কথাটা? বেশি স্পিডে বললাম কি, তোমরা একবার ভেবে নাও। এটা হচ্ছে যে সায়েন্টিস্ট ওকে ডিসকভার করেছে, নাম দিয়েছে সেডবার্গের নাম হচ্ছে এস ইউনিট বলা হয়। বলেছিলাম হ্যাঁ। আচ্ছা এটা ক্লিয়ার, এটা এটা এমআরএনএ, এমআরএনএ মেসেঞ্জার, কারণ ওই মেসেজটা নিয়ে আসবে আমার কি ধরনের প্রোটিন চাই, বুঝলে? কেউ কিছু বলছে বলো। কারণ এটা তো ম্যাথে ক্যালকুলেশন না, আমি দুটোকে অ্যাড করবো না এখানে, বুঝলে? এটা সায়েন্টিস্ট যে সেডবার্গ যে ওই বলে দিয়েছে আমাদেরকে, তোমরা বেশি কিছু ভাববে না, তোমরা শুধু ভাবো ব্যাকটেরিয়াল আরএনএ 70s, তিনটে একসঙ্গে মিলে অ্যাক্টিভ হচ্ছে রাইবোজোমস। না নবনীল, অ্যাকচুয়ালি আমি বললাম যে রাইবোজোমের দুখানা টুকরো মাঝখানে যখন এমআরএনএ বসবে তখন এই তিনটে মিলে একটা অ্যাক্টিভ ইউনিট বানাবে, যেটাকে আমরা বলবো প্রোটিন সিনথেটিক ইউনিট, বুঝলে? এটা তিনটে মিলে একটা প্রোটিন সিনথেটিক ইউনিট বানাবে। এই সেম ঘটনা ঘটবে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, আমি দেখালাম এটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে দেখালাম, প্রোক্যারিওটিকের ক্ষেত্রেও সেম হবে। এদের যেহেতু কোনো পার্টিকুলার নিউক্লিয়াস নেই, এদের এই ক্রোমোজোমের ধারে কাছে আরএনএ কোথাও কোথাও ঘুরে বেড়াচ্ছে, তো ওরা কি করবে, ওরা দেখবে যে সাইটোপ্লাজমের মধ্যে কোথায় কোথায় রাইবোজোমের টুকরো আছে, 50s 30s কে জুড়ে মাঝখানে আরএনএ বসে ওরা প্রোটিন সিনথেসিস করে। ব্যাকটেরিয়া বডিতে প্রচুর হিউজ অ্যামাউন্টে প্রোটিন তৈরি হয়। আর একটা কথা বলতে ভুলে গেলাম, এদের যে নিউক্লিয়াসটা এটাকে আমরা বলবো নিউক্লিয়েড, তাই তো? এটা আমরা জানি, এটা নিউক্লিয়াস বলে নিউক্লিয়েড বলবো। রাইবোজোম ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে বলতে পারো রাইবোজোম নিয়ে। আবার আমি মেসোজোমের একটা গল্পে চলে যাচ্ছি, কারণ আমাকে এখানে দেখাতে হবে এই ব্যাকটেরিয়ার ইয়ে দেখাবো, তোমার ফ্র্যাগমেন্টেশনটা দেখাবো। ব্যাকটেরিয়া আমরা জানি তো আসেক্সুয়াল রিপ্রোডাকশনও করবে, সেক্সুয়াল রিপ্রোডাকশনও করবে। তো সেক্সুয়ালের ক্ষেত্রে আমরা কনজুগেশন পড়েছিলাম, আমরা ট্রান্সডাকশন পড়েছিলাম, কনজুগেশন পড়েছি, ট্রান্সডাকশন পড়েছি, ট্রান্সফরমেশন পড়েছি। কিন্তু ব্যাকটেরিয়া কেমন করে আসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে, দ্যাট মিন্স ব্যাকটেরিয়ার বডিটা মাঝখান থেকে ভেঙে দুখানা ব্যাকটেরিয়া তৈরি করবে, কেমন করে সেটা এখন দেখবো। তো এই দেখো, এই হচ্ছে ওর ক্রোমোজোম, আর সাপোজ এখানটায় বসে রয়েছে ওর মেসোজোম। যখন এই ব্যাকটেরিয়াটা মানে ম্যাচুরিটি পেয়ে যাবে, ফিজিক্যাল বা সেক্সুয়াল ম্যাচুরিটি যখন পেয়ে যাবে, তখন এই মেসোজোমের কাছে এই ক্রোমোজোমটা ঘুরতে 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 চলে আসবে। জাস্ট অনসেট অফ রিপ্রোডাকশন মেসোজোমের কাছে এই ক্রোমোজোমটা এসে যাবে। বুঝতে পারছো পৃথা কি বলছি? তো ক্রোমোজোমটা কি করবে, এর বডির মধ্যে লেগে গেল, সাপোজ এই বডির মধ্যে লাগলো, সঙ্গে সঙ্গে এই ক্রোমোজোমটা স্প্লিট করা শুরু হয়ে যাবে, ক্রোমোজোমটা দুটো খণ্ডে ভাগ হয়ে যাবে। কেমন করে ভাগ হবে, ও ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে নিজের একটা কপি বানাবে, এট দ্য সেম টাইম এই যে মেসোজোম ওরও একটা কপি বানিয়ে ফেলবে। ভালো করে বোঝো কি বললাম।
রিপ্রোডাকশনের খানিকক্ষণ আগেই ক্রোমোজোমটা, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমটা ওর মেসোজোমের সঙ্গে এসে চিপকে গেল। সঙ্গে সঙ্গে ক্রোমোজোমের টেন্ডেন্সি আছে নিজের কপি বানানোর, সো ক্রোমোজোমটা নিজের কপি বানালো। অ্যাট দ্য সেম টাইম মেসোজোম কেও বলবে তুমিও তোমার কপি বানাও, হয়ে গেল, দুখানা কপি হয়ে গেল। এবারে আমি তো এটা সাইডে করে দিয়েছি, আমার সাইডে করাটা ভুল হয়েছে, অ্যাকচুয়ালি এটা মিডিলে করা উচিত ছিল। করে ওরা কি করবে, এই মেসোজোম ক্রোমোজোম নিয়ে একটা ইউনিট হলো, আবার এই মেসোজোম ক্রোমোজোম নিয়ে একটা ইউনিট হলো, এই দুটো ইউনিটের মাঝখান দিয়ে, দুটো ইউনিটের মাঝখানের স্পেসটা দিয়ে এই পুরো সাইটোপ্লাজমটাকে ভেঙে দেবে। একটা ক্লিভেজ ফাড়ো মতো গিয়ে পুরো সাইটোপ্লাজমটাকে ভেঙে দিয়ে আলটিমেটলি গোটা ব্যাকটেরিয়া সেলকে দুটো ইকুয়াল হাফসে ডিভাইড করবে। কখন? যখন মেসোজোমটা একদম ইকুইটোরিয়াল প্লেনে থাকবে। বুঝতে পারলে? মেসোজোমটা রয়েছে একদম ইকুয়েটর, একদম মধ্যখানে রয়েছে। তখন ক্রোমোজোম লাগলো, দুটোকে ডিভাইড করলো, এমন সিকোয়েন্সে ডিভাইড করলো যে গোটা সেলটা দুটো ইকুয়াল হাফসে ডিভাইড হয়ে গেল। ক্লিয়ার? এবার এদের ইকুয়াল হাফটা কিন্তু আমাদের মতো অত সুন্দর, মানে আমরা যেরকম মাইটোসিস আর মিয়োসিস পড়েছি আমাদের মতো অত সুন্দর কিন্তু হাফ হবে না, মোর অর লেস ইকুয়াল হাফ হবে। কেমন করে হবে বুঝতে পারলে? দ্যাট মিন্স মেসোজোম অলসো প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন কেস অফ asexual reproduction. একটু একটু লিখে নিতে পারো, কিন্তু তোমরা কিছু লিখছো না, দেখো নি, একটু একটু লিখে নাও। মেসোজোমে কি কি রোল দেখালাম? মেসোজোম একদিকে বললাম মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করছে, রেসপিরেশনে হেল্প করছে। মেসোজোম একদিকে বললাম কখনো কখনো ভ্যাকুল ফর্মেশন করে গলজির মতো কাজ করছে, ট্রান্সপোর্টেশন অফ সাবস্টেন্সে হেল্প করছে। অনন্য লেখো লেখো, বলো। ভ্যাকুল অ্যাকচুয়ালি যখন সাপোজ এটা হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন, ঠিক আছে, ও যখন ভেতরে বাল্জ হচ্ছে তখন হতে গিয়ে না ও সুন্দর বাল্জিং করতে পারছে না, না করে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তখন ওটা হ্যাঁ ফ্র্যাগমেন্ট হয়ে, তখন ওটা ভ্যাকুল ফর্ম করছে। বুঝলে? দেখো মেসোজোম রিপ্রোডাকশনেও হেল্প করছে বাই অ্যাটাচমেন্ট অফ ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। তোমরা যারা ওদিকে আছো তোমরাও লিখে নাও, মেসোজোমের তিনখানা মেইন ফাংশন, একটা মাইটোকন্ড্রিয়ার মতো ফাংশন করছে, রেসপিরেশনে হেল্প করছে, একটা গলজির মতো ফাংশন করে ট্রান্সপোর্টেশনে হেল্প করছে, একটা মেসোজোমের সঙ্গে ক্রোমোজোমাল ব্যাকটেরিয়াল ক্রোমোজোম অ্যাটাচ হয়ে গিয়ে ব্যাকটেরিয়াল আসেক্সুয়াল রিপ্রোডাকশনে হেল্প করছে, ফ্র্যাগমেন্টেশনে হেল্প করছে। এরপরে বলবো, একটু আগে যে বলছিলাম ক্লোরোফিলের ঘটনা, ক্লোরোফিলটা কোথায় থাকে? ওদের যদি ক্লোরোপ্লাস্ট না থাকে ক্লোরোফিলটা কোথায় থাকে? তার জন্য মেসোজোম ব্যবস্থা করে দিয়েছে। মেসোজোমে যখন বাল্জ ইন হচ্ছে না তখন ভেতরে তো একটা স্যাক তৈরি করে দিচ্ছে, এই স্যাকের মধ্যে ওরা ক্লোরোফিল পিগমেন্টটাকে ভরে দিচ্ছে, যেটাকে আমরা বলছি ক্রোমাটোফোর। নাম পেয়েছি ক্রোমাটোফোর, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম ক্লোরোফিলকে ক্রোমাটোফোরের মধ্যে রাখা হয়, এই হচ্ছে ক্রোমাটোফোর। আচ্ছা লিখে নাও, ক্রোমাটোফোর। এ সৌভিক মুখের মধ্যে হাত দিচ্ছ, জানো হাতের মধ্যে কত জার্মস রয়েছে। দেখাশোনা বললে হবে? এমনিতেই বলা হয় ছেলেদের মুখে নাকি লক্ষ লক্ষ জার্মস থাকে, কেন? কারণ তোমাদের গোঁফদাড়ি থাকে, বিয়ার্ড মুস্টাচ, এর জন্য কিন্তু প্রচুর জার্মস আটকায়। দাড়ি গোঁফ থাকে থাকে, ট্র্যাপ হয় তো, ট্র্যাপ হয়। আমরা দেখি না বাড়িতে ঢুকবার সময় ফ্লোর ম্যাট রাখি না, ফ্লোর ম্যাটটা কেন রাখি? পায়ের নোংরাগুলো ফ্লোর ম্যাটের মধ্যে যেন ট্র্যাপ হয়ে যায়। যত তুমি হেয়ারি স্ট্রাকচার দেখবে তত ওখানে ট্র্যাপ হবে, ওখানে জমে থাকে।
এই জন্য সবসময় বলা হয় বাড়িতে তুমি যখনই যাবে, শুধু এখন করোনা হয়েছে বলে তুমি যখনই বাড়ি যাবে তখনই মাথাটাকে ভালো থাকবে, যত মাথার মধ্যে চুল তত ওর মধ্যে জাম থাকতে হয়েছে, তাই না? হয়েছে এগোবো, লাস্ট স্ট্রাকচার বলছি, লাস্ট বলছি দেখে নাও। আমরা জানি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু ওদের দুখানা তোমার লোকোমোটরি অর্গান থাকে, একটা হচ্ছে ফ্ল্যাজেলা, একখানা থাকে ফ্ল্যাজেলা, আর একখানা থাকে পুরো ভর্তি ভর্তি সিলিয়া। ফ্ল্যাজেলা যখন আমি মিনিটের ক্লাস করি তোমাদেরকে আমি বলেছিলাম ফ্ল্যাজেলা বডির এক প্রান্তে থাকতে পারে, দু প্রান্তে থাকতে পারে, হ্যাঁ সারা বডির মধ্যে থাকতে পারে, বিভিন্ন রকম, হ্যাঁ এক্স্যাক্ট। তো ওই গল্পে আমি এখন যাচ্ছি না, আমি জাস্ট এইটুকুনি বলতে চাইছি, হয়ে এসছে বোর্ডের ক্লাস শেষ হয়ে এসছে। এই যে ফ্ল্যাজেলাটা কেমন করে থাকছে, এদের একখানা অ্যাকচুয়ালি এটা আমি তোমাকে ক্যাপসুল থেকে টেনে দেখিয়েছি, ক্যাপসুল থেকে টানতে হবে না, টানতে হবে এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেনটা আছে বা সেল মেমব্রেনটা আছে, এখান থেকে মেনলি টানতে হবে, এই এটা গ্রুপটাকে টানো তোমরা সেল মেমব্রেনের এখান থেকে। এইটা হচ্ছে বেসাল বডি, যেখান থেকে ফ্ল্যাজেলা দেখা হচ্ছে না, যদি মনে হয় একটাতে হচ্ছে না দুটো একটু ফেলো, কিছুই না, শুধু ফ্ল্যাজেলা দেখাবো, বেসাল বডিটাকে শুধু দেখাবো। আঁকো, অসুবিধা নেই, ছোট করে আঁকো। ইন জেনারেল আমরা যখন ব্যাকটেরিয়ার ছবি যখন আঁকি, পৃথা তাকাও এদিকে, আমরা যখন ব্যাকটেরিয়ার ছবি আঁকি ব্যাকটেরিয়াকে জাস্ট এরকম করে একখানা ফ্ল্যাজেলা দেখিয়ে দিই, বাট আমরা জানি না ফ্ল্যাজেলাটা অ্যাকচুয়ালি কতখানি ইনসার্টেড, কতখানি ডিপলি রয়েছে, মানে কতখানি ডিপ রুটেড, আর তাকে কেউ ধরে রেখেছে কিনা। অ্যাকচুয়ালি ওকে একটা ধরে রাখবার জন্য স্ট্রাকচার আছে, তার জন্য সাইটোপ্লাজমের যে মেমব্রেনটা বাল্জ ইন হলো এটাকে আমরা বলছি বেসাল বডি, ঠিক আছে? বেসাল বডি থেকে একটা এরকম আংটার মতো বেরোচ্ছে যেটাকে বলা হচ্ছে হুক, ঠিক আছে? এখান থেকে বেরোচ্ছে, এই হুকের সঙ্গে আটকে রয়েছে ফ্ল্যাজেলা। ঠিক আমরা যেরকম ক্লাস 9 পড়েছিলাম হেয়ার শ্যাফট, ঠিক সেরকম করে দিস ওয়ান ইজ অলসো আ শ্যাফট, এটাকে আমরা বলছি ফ্ল্যাজেলারি শ্যাফট, বুঝা গেল? এই যেটা লম্বা করে দেখালাম এটা হচ্ছে শ্যাফট, যেটা ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে, এটা হচ্ছে ফিলামেন্ট, আর টোটালটাকে বলা হচ্ছে ফ্ল্যাজেলা। দিস বেসাল বডি, দিস হুক এন্ড দিস শ্যাফট, তিনটেকে মিলে একসাথে বলা হচ্ছে ফ্ল্যাজেলাম। আর লিখেছো? লিখেছো? তিনটে মার্কিং করেছো? করো, এক্ষুনি করো। দেখো বেসাল বডি, হুক, আমি মার্ক করছি, দেখে নাও। বেসাল বডি, this one is hook, this one is shaft বলতে পারো, ফিলামেন্ট বলতে পারো, আর এই তিনটেকে একসঙ্গে হুক, বেসাল বডি, শ্যাফট, তিনটেকে একসঙ্গে নিয়ে তৈরি হচ্ছে ফ্ল্যাজেলাম। আছে? তাহলে এই অবধি গেল আমাদের প্রোক্যারিওটিক সেল সম্বন্ধে, বোর্ডের ক্লাস আজকে এই অবধি শেষ। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, যার যা কোশ্চেন আছে। হ্যাঁ বলছি, তোমাদের জন্য নেক্সট ডে কাজ হচ্ছে সেলটাকে জাস্ট চোখের দেখা দেখে আসবে, খুব বেশি কিছু পড়তে হবে না, মেনলি যে রেসপিরেশন, বুঝলে? রেসপিরেশনটা পড়ে আসবে, রেসপিরেশনের একদম স্টেপ বাই স্টেপ, তারপরে কি স্টেপস আসছে, কোনখানে ডিহাইড্রেশন হচ্ছে, কোনখানে ডিকার্বক্সিলেশন হচ্ছে, সব স্টেপ গুলো কিন্তু এইভাবেই কোশ্চেনে আসে। যাও প্রোটিন, প্রোটিন গুলোর নাম এগুলো,
আসলে এদের বডি না ভরে ভরে প্রোটিন আছে বডির মধ্যে, তো এগুলো হচ্ছে যাও হ্যাঁ যাও না যাও। জয়েন করে দিও। আজকে ছুটি ছিল তোমাদের সবার স্কুলে? স্কুল ছুটি ছিল আজকে? ছুটি দেয়নি? আমার ছুটি দিয়েছে তো। তাই? ও আচ্ছা আচ্ছা, আমরা আজকে ফুল ছুটি পেলাম। আধা ঘন্টা করে আমরা এক্সাম করব, রাতে একটু ওয়েট করব ছুটি তাই। কেন বলতো? না কেন বলা? ওয়াই মিন ডিক্লেয়ার অফ হলিডে মেনশন। হ্যাঁ? জানো জানো, অবশ্যই জানো, কেন জানবে না? নিউজ দেখো না? চলে এসো। রেকর্ডিং হ্যাঁ হ্যাঁ বন্ধ করো। কি বলো? এই তো কমপ্লেক্সের নাম দেওয়া আছে, এই তো ভাই কমপ্লেক্স। হ্যাঁ এই যে এইচএস পড়ে যখন আছে তার মানে কমপ্লেক্স অবশ্যই থাকবে। বলছি আমি আসছি একটা করে আসছি। রেসপিরেশনে গ্লাইকোলাইসিসের স্টেপ গুলো ভেরি ভেরি সিম্পল। আমি এখন যাচ্ছি ক্রেবস সাইকেলের এলাবোরেট স্টেপস আমি যাচ্ছি। কেমন শুরু হচ্ছে? যদি পাইরুভিক অ্যাসিড লেখো, তার মন দিয়ে শুনে নাও আগে, যদি পাইরুভিক অ্যাসিড দিয়ে শুরু করো তাহলে লেটার অন যা যা আমরা করবো করে অ্যাসিড অ্যাসিড লিখতে হবে, যেমন অক্সালোএসিটিক অ্যাসিড লিখতে হবে, সাইট্রিক অ্যাসিড লিখতে হবে, কিটোগ্লুটারিক অ্যাসিড লিখতে হবে। আর যদি পাইরুভেট লিখি তাহলে অক্সালোএসিটেট লিখতে হবে, তারপরে সাইট্রেট লিখতে হবে, এরকম ভাবে লিখতে হবে। তোমরা রিসার্চ করো তোমরা কি লিখবে। যা মন চায় যেটা লিখবে যেন সিরিজ সেম থাকে। চলো এখান থেকে যে কেউ একজন আমাকে সত্যিই বলো, যে পাইরুভিক অ্যাসিড থেকে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে তার জন্য কি কি চেঞ্জেস হচ্ছে, ইন্টারমিডিয়েট কি কি চেঞ্জ হচ্ছে? না না, কে NADH2 হবে?
আর তোমরা এটাকে দেখে কখনো ভয় পেয়ে যেও না। HSOA এটা হচ্ছে একটা কোফ্যাক্টর। কেমন? এই কোফ্যাক্টরটার মধ্যে কতগুলো ছোট ছোট সাবস্টেন্স মেলানো রয়েছে, যেমন Mg2+ রয়েছে, যেমন থায়ামিন পাইরোফসফেট রয়েছে, যেমন একটা অ্যাসিড রয়েছে, এরকম মানে কতগুলো সাবস্টেন্স মিলে একটা কমপ্লেক্স তৈরি করেছে, যে কমপ্লেক্সটার নাম হচ্ছে HSCOA। HSOA এই কমপ্লেক্সটা এই পুরো ঘটনাটাকে, যেরকম করে আমরা দেখেছি যে একটা বড় ঘটনা ঘটানোর জন্য অনেকের যৌথ একটা এফোর্ট লাগে, সেই এফোর্টটা ক্রিয়েট করছে এই কোফ্যাক্টরটা। আচ্ছা, কোফ্যাক্টরের কাজ কি গো? কেমিস্ট্রিতে কোফ্যাক্টরের কি কাজ তোমরা পড়েছো? কোফ্যাক্টর বা কোএনজাইম মানে কি পড়েছো বলো? কে বলে পড়নি? পড়নি? কোফ্যাক্টর পড়নি এখনো? প্রস্থেটিক গ্রুপ এনিওয়ে, একটা তোমার এনজাইমকে তার প্রপার অ্যাক্টিভিটি দেওয়ার জন্য কাজ করে কোফ্যাক্টর। কোফ্যাক্টর এনজাইমের সাথে যোগ হয়ে গিয়ে এনজাইমের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। তো এটা হচ্ছে একটা কোফ্যাক্টর, মানে কতগুলো ছোট 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 সাবস্টেন্স মিলে জয়েন্ট করে গিয়ে কোফ্যাক্টরটা তৈরি করেছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো অ্যাসিটাইল কোয়ে যেমনটা তৈরি হলো, আমরা এখানে দেখবো কোন কোন স্টেজে অক্সিজেন ওয়াটার অ্যাড হয়েছে, কোন কোন স্টেজে ওয়াটার বেরিয়েছে, কোথায় কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে, এই সব ঘটনাগুলো কিন্তু এখান থেকে আমাদের দেখতে হবে। ভালো করে ফলো করো। এই দুখানা সাবস্টেন্স, আচ্ছা অ্যাসিটাইল কোয়ে কত কার্বনওয়ালা সাবস্টেন্স? আর অক্সাইল অ্যাসিটিক অ্যাসিড কত কার্বনওয়ালা সাবস্টেন্স? আলটিমেটলি কি তৈরি করবে? 6C হলো। এবারে ও আচ্ছা আচ্ছা, এনজাইমের নাম না, সাইট্রেট সিনথেটেজ। জায়গা খুবই কম, তুমি একটুখানি কষ্ট করে বুঝে নাও, আর না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবে। সাইট্রেট সিনথেটেজ এনজাইম দিয়ে সাইট্রিক অ্যাসিড সিনথেসিস হলো। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড থেকে হলো সিস অ্যাকোনিটিক অ্যাসিড। এই ক্ষেত্রে একটা ওয়াটার মলিকিউল বেরিয়ে গেল, আর এখানে যে এনজাইমটা রয়েছে তার নাম অ্যাকোনিটেজ। হোপফুলি এনজাইমের নাম মনে থাকবে। অ্যাকোনিটেজ কনভার্ট সাইট্রিক অ্যাসিড ইনটু সিস অ্যাকোনিটিক অ্যাসিড। অ্যাকোনিটেজ এনজাইম দেখো দুবার ইনভলভ হলো। একবার ফার্স্টবার অ্যাকোনিটেজ এনজাইম ঢুকে ওয়াটারকে বের করে দিয়েছিল, সেকেন্ড বার অ্যাকোনিটেজ এনজাইম ঢুকে ওয়াটার মলিকিউলকে আবার ইনভাইট করে আনলো। জায়গা হবে কি? বলো।
হ্যাঁ 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 একদম আগেরটা নামে হবে। আগে লিখে নাও, তারপর তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে মনে রাখবে। আগে তোমার লজিকটা বলে দিই। এখান থেকে হবে অক্সালো সাকসিনেট। আচ্ছা, অক্সালো সাকসিনেট হওয়ার সময় একটা NADH2 তে কনভার্ট হবে। আর এখানে একটা এনজাইম অ্যাড হবে, ডিহাইড্রোজিনেজ। একদম ভিজি হয়ে যাবে বোর্ডের মধ্যে এখন। এবার হচ্ছে সব থেকে ফেমাস স্টেপ, যেখানে আলফা কিটো অ্যাসিড তৈরি হচ্ছে। আচ্ছা, যখন আলফা কিটো অ্যাসিড তৈরি হচ্ছিল, তোমাদের আগের দিনে আমি বলেছি এইটা হচ্ছে সেই স্টেজ যখন একটা 6C কম্পাউন্ড একটা 5C কম্পাউন্ডে কনভার্ট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এখানে ডিকার্বক্সিলেশন ঘটবে। অ্যাট দ্য সেম টাইম এখানে ডিহাইড্রোজেনেশনও ঘটবে, মানে ডিহাইড্রেশনও হবে, ডিকার্বক্সিলেশনও হবে। সেই জন্য এই স্টেপটাকে আমরা একটা স্টার করে রাখি। আর এই স্টেপটাকে একটা স্পেশাল, মানে এখান থেকে প্রচুর কোশ্চেন হয়, স্টেপ থেকে অনেকগুলো কোশ্চেন হয়। আমি লিখছি, সবকিছু লিখে নাও। এখানে আলফা কিটো অ্যাসিড তৈরি হওয়ার সময়তে এখানে CO2 বেরিয়ে যাচ্ছে আর NAD প্লাসে কনভার্ট হবে। হয়েছে? এনজাইমের নাম একটু তোমরা লিখে নাও, আমি লেখার জায়গা পাচ্ছি না। এনজাইমটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেজ এনজাইম। এনজাইমের নাম হচ্ছে ডিকার্বক্সিলেজ এনজাইম। বুঝেছো? নেক্সট চলো, এখান থেকে ওহো সো সরি, এতখানি না টেনে অল্প টানো। তৈরি করবে সাকসিনেট। সাকসিনেট তৈরি হওয়ার সময় আচ্ছা 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 দাঁড়াও, সাকসিনিক অ্যাসিড করে নাও, ঠিক আছে। আমার একটু ভুল হয়েছে, কি অক্সালো সাকসিনেট না করে অক্সালো সাকসিনিক অ্যাসিড করো। যেহেতু আমরা অ্যাসিড লিখছি, সব করে অ্যাসিডেই লেখো, সল্ট করো না, এখানে অ্যাসিড করে দাও। অক্সালো সাকসিনিক অ্যাসিড। আলফা কিটো অ্যাসিড, এখানে লেখো সাকসিনিক অ্যাসিড, সাকসিনেট না করে লেখো সাকসিনিক অ্যাসিড। হ্যাঁ হবে, হবে। ও সাকসিনিল কোয়ে লিখিনি না, সরি 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 সরি, সাকসিনিল কোয়ে তারপর সাকসিনিক অ্যাসিড হবে। সাকসিনিল কোয়ে। এই সময়তে ইম্পর্টেন্টলি মনে রাখবে, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এর আগে আর এর পরে এই দুখানা জায়গায় কার্বন ডাই অক্সাইড বেরোবে, আর এই কোয়ে তৈরি হওয়ার সময় একটা কোয়ে গ্রুপ অ্যাড হবে, কোএনজাইম এখানে অ্যাড হবে। সমস্যাটা কি হচ্ছে বলতো, আমার এত ছোট জায়গা হয়ে গেছে, আমি লিখে উঠতে পারছি না। আরে ওখানে গেলেই বা একই তো ব্যাপারটা, তো সেই সেম বোর্ড, আর আমার তো হাত বেশি উপরে উঠবে না তো। আচ্ছা দাঁড়া, আমি একটা উপায় করতে পারি। তোমরা
এটা তো সাইকেল তো স্কয়ার করে কি বিদঘর দেখাবে তো। দাঁড়াও আমি করছি, তোমরা মুছো না, তোমরা তোমাদের জায়গায় থাকো। আমি সাইট্রিক দেখিয়েছি, সাইট্রিক দেখিয়েছি, আইসাইট্রিক দেখিয়েছি। কেউ কিছু কোয়েশ্চেন করছে? কেউ কিছু কোয়েশ্চেন করছে? দেখিয়েছি, তারপরে অক্সালোসাকসেনিক অ্যাসিড দেখিয়েছি, আচ্ছা আলফা কিটো দেখিয়েছি, সাকসিনিল কই, আচ্ছা আলফা কিটো অ্যাসিড থেকে এবার তোমরা ফলো করো, আলফা কিটো অ্যাসিড থেকে দেখাচ্ছি। এখানে হচ্ছে ডি কার্বক্সিলেজ, ডি কার্বক্সিলেজ এনজাইম, আর এখানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে। বারবার করে বলছি কার্বন ডাই অক্সাইড কোন কোন স্টেপে বেরোচ্ছে, কোশ্চেনটা খুব আসে। তৈরি করছে সাকসিনিল কোয়ে, সাকসিনিল কোয়ে। আচ্ছা এখানে না সাকসিনিক থায়োকাইনেজ, বা তোমরা শুধু থায়োকাইনেজ আমি লিখছি, সাকসিনিক থায়োকাইনেজ লেখো এখানটাতে, সাকসিনিক থায়োকাইনেজ। সাকসিনিল কোয়ের উপর সাকসিনিল থায়োকাইনেজ কাজ করে ওকে কনভার্ট করছে সাকসিনিক অ্যাসিডে। আর এই সময় কোয়ে সেখান থেকে সাকসিনিক অ্যাসিড হচ্ছে। হ্যাঁ এখানে দেখো একটা এনএডি, সরি এখানে একটা জিডিপি কনভার্ট হবে একটা জিটিপি তে। এই স্টেপটা দেখিয়েছিলাম তো আগের দিন, একটা জিডিপি কনভার্ট হবে একটা জিটিপি তে। সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে ফিউমারিক অ্যাসিড। এই যখন ফিউমারিক অ্যাসিড তৈরি হচ্ছে, আমরা এনএডির গল্প যেরকম বলেছি, ফিউমারিক অ্যাসিডের সঙ্গে বলবো এফএডির গল্প। ফিউমারিক অ্যাসিড স্টার্ট হচ্ছে এফ দিয়ে, আর এই স্টেপে কনভার্ট হচ্ছে এফএডি ইনটু এফএডিএইচ2। মনে থাকবে কোন স্টেপে এফএডি কনভার্ট হচ্ছে? ফিউমারিক অ্যাসিড তৈরি হওয়ার স্টেপে, যেখানে হচ্ছে এফএডি তৈরি করছে এফএডিএইচ2। আর এখানে এনজাইমের নাম লেখো সাকসিনিল ডিহাইড্রোজিনেজ। এখানে এনজাইমের নাম লেখো, সাকসিনিক অ্যাসিড থেকে যখন ফিউমারিক অ্যাসিড তৈরি হচ্ছে, এনজাইমের নাম সাকসিনিক ডিহাইড্রোজিনেজ। লিখেছো? আমি লিখছি না, তোমরা লেখো সাকসিনিক ডিহাইড্রোজিনেজ। ফিউমারিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে ম্যালিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড কত কার্বন ওয়ালা কম্পাউন্ড? বলো বলো, তুমি জানো আনসারটা? হ্যাঁ অবশ্যই জানো। আচ্ছা কোথাও কে 6 বলছো? তুমিও 6? কবার কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে? কত হয়েছে তাহলে? 6খানা ছিল, 2খানা বেরোলো, 4খানা হলো না? 4খানা কার্বন। আচ্ছা ম্যালিক অ্যাসিড তৈরি হওয়ার স্টেপে দেখো এখানে এনজাইম ছিল ফিউমারেজ, এখানে এনজাইম হচ্ছে ফিউমারেজ।
ফিউমারিক অ্যাসিডের উপর ফিউমারেজ এনজাইম অ্যাক্টিভিটি করছে, একটু বুঝে নাও এই জায়গাটা, মনে রাখবার সুবিধা হবে। ফিউমারিক অ্যাসিডের উপর অ্যাকশন করছে ফিউমারেজ, আর ফিউমারিক অ্যাসিড তৈরি হওয়ার সময় FADH2 তে কনভার্ট হলো, মানে F উইথ F। যেভাবে খুশি তোমরা মনে রাখো, আমরা এইভাবে মনে রাখতাম ফিউমারিক অ্যাসিড তৈরি হওয়ার সময় FADH2 কনভার্ট হলো, আর ফিউমারিক অ্যাসিডের উপর কাজ করলো ফিউমারেজ। ম্যালিক অ্যাসিড থেকে দেখো, হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আর এই সময় আবার একটা NADH2 তে কনভার্ট হলো। না NADP হচ্ছে ফটোসিনথেসিসে, আর রেসপিরেশন হচ্ছে NAD। ফটোসিনথেসিসের সাবস্টেন্সটার নাম ছিল NADP, যে রিডিউসড হয়েছিল NADPH2, আর রেসপিরেশন সাবস্টেন্সের নাম হচ্ছে NAD, যে রিডিউস হয়ে হবে NADH2। আলাদা আলাদা। এখানে এক্সট্রা ফসফেট গ্রুপ ছিল, এখানে কোনো ফসফেট গ্রুপ নেই। এই সময় এনজাইমটার নাম লেখো ম্যালেট ডিহাইড্রোজিনেস। এই যে এখানটাতে এনজাইমটার নাম লেখো ম্যালেট ডিহাইড্রোজিনেস। আর যখন ফিউমারিক অ্যাসিড থেকে তোমার ম্যালিক অ্যাসিড তৈরি হয়েছিল, এখানে একটা ওয়াটার মলিকিউল ঢুকেছিল, মানে হাইড্রেশন হয়েছে, হাইড্রো গ্রুপ ঢুকেছে। আবার যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যখন অ্যাসিটাইল কোয়ে অ্যাক্ট করে তৈরি করবে সাইট্রিক অ্যাসিড, সেখানেও কিন্তু একটা হাইড্রেশন হবে। তোমরা একটা গোল করে দাও, এরকম করে, ওই যে গোলটা আমি শিখিয়েছিলাম যে ওরকম করে দাও, করেছো? এখানে একটা ওয়াটার মলিকিউলকে অ্যাড করে দাও। তার মানে দেখতে পাচ্ছি এই টোটাল সাইকেলটার মধ্যে কোন কোন জায়গায় ওয়াটার মলিকিউল অ্যাড হয়েছে সেগুলোকে বলছে হাইড্রেশন পয়েন্ট। 3টে পয়েন্ট, একটা কালি দিয়ে মার্ক করে ফেলবে। কোন কোন জায়গা থেকে ওয়াটার মলিকিউল বেরিয়ে গেছে সেগুলোকে বলা হচ্ছে ডিহাইড্রেশন পয়েন্ট। এটা দিকে তাকিও না, কিছু বুঝতে পারবে না, এখানে আতখ্যাচটা আছে। যেখান থেকে ওয়াটার মলিকিউল বেরিয়ে গেছে সেটাকে বলছে ডিহাইড্রেশন পয়েন্ট। তারপর মার্ক করো যেসব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে, ডিকার্বক্সিলেশন হয়েছে ওখানে। যেসব জায়গায় NADH2 তে রিডিউসড হয়েছে সেই জায়গাগুলো মার্ক করো। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরির আগে আর তৈরির পরে, এটা একদম রিমার্কেবল, এই জিনিসটা কখনো ভুলবে না। NADH2 আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড যখন তৈরি হচ্ছে সেই সময়, আবার আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে যখন সাকসিনিল করে তৈরি হচ্ছে সেই সময়, এই দুখানা স্টেপে শুধু আমরা NADH2 দেখতে পাবো। আর একটা কোনখানে হবে, যখন ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে সেই সময়, তাই তো? কিছু গন্ডগোল আছে সৌভিক? গন্ডগোল যদি হয় এক্ষুনি ঠিক করে নাও। কি NAD রিডিউস হয়ে NADH2 তৈরি করবে। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড 5-6 কম্পাউন্ড, ওটা তৈরির আগের স্টেপে, ওটা তৈরির পরের স্টেপে। তার মানে একটা হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে যখন অক্সালো সাকসেনেট তৈরি হচ্ছে সেই স্টেপে,
আর একটা হচ্ছে যখন আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে তৈরি হচ্ছে সেই স্টেপে, এই দুখানা স্টেপে NADH2 তে রিডিউস করেছে। আর একটা একদম লাস্ট স্টেপ যখন আমাদের ম্যালিক অ্যাসিড থেকে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে সেই স্টেপে NADH2 তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে এই তিনখানা পয়েন্ট আমাদের দেখতে হবে, কোনখানে ওয়াটার ঢুকেছে, কোনখানে ওয়াটার বেরিয়েছে, কোনখানে NADH2 ঢুকেছে। আর FADH2 তো সিম্পল ফর্মুলা, ফিউমারিক অ্যাসিড তৈরির আগে FADH2 কনভার্ট হলো। এই কটা স্টেপ খুব ভালো করে দেখবে, উইথ এক্সপ্যানশন পড়বে, দেখবে স্টেপ গুলোর নাম রয়েছে, হাইড্রেশন রয়েছে, তারপরে অক্সিডেশন রয়েছে, সব স্টেপ গুলোর নাম রয়েছে। আর এই কমপ্লিট যে ক্রেবস সাইকেল, এটা অবশ্যই 28টা সাইকেল আছে, কমপ্লিট ক্রেবস সাইকেলটা একটা রেডক্স রিঅ্যাকশনের সাইকেল বলা হয়। কেন রেডক্স কেন বলা হচ্ছে বলো? হ্যাঁ একদম, অক্সিডেশন হচ্ছে, রিডাকশন হচ্ছে, এই জন্য রিডক্স রিঅ্যাকশন বলা হয়। নেক্সট হলো শাটল সিস্টেম বলবো এবারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এটা পড়বার সময় অবশ্যই একবার স্টাডি ম্যাটের সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে? যদি কোনখান মানে আমার যত হিসাব আছে কোনো গন্ডগোল হয়নি, তবে আমার লিখবার সময় যদি কোনো গন্ডগোল হয়ে থাকে স্টাডি ম্যাটটা একবার দেখে নেবে। আমরা দেখেছি যে একটা কমপ্লিট অ্যারোবিক রেসপিরেশন যে হচ্ছে তাতে 38 খানা এটিপি তৈরি হচ্ছে, তাই তো? তার মানে দেখেছি একদম গ্লাইকোলাইসিসের সময় যে এটিপিটা তৈরি হচ্ছে, দুখানা এটিপি ফর্মে তৈরি হচ্ছে। আচ্ছা আমি একবার লিখে দিই, লিখে দিলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তোমরা নিজেরাই বলো, আমি লিখছি। ছিল গ্লাইকোলাইসিস, ছিল ডিকার্বক্সিলেশন, আর ছিল ক্রেবস সাইকেল। এর মধ্যে গ্লাইকোলাইসিস থেকে আমি নিট পাচ্ছি 2 খানা এটিপি, 2 খানা পাচ্ছি NADPH, NADH2। এই তো পেয়েছি আমরা। অঙ্কন তাকাও, ওইদিকে তাকাও, 2 খানা এটিপি 2 খানা NADH2 পেয়েছিলাম। কিন্তু আমরা বলে থাকি আলটিমেটলি আমাদের গ্লাইকোলাইসিসের প্রোডাক্ট হচ্ছে 2 খানা এটিপি। এই যে 2 খানা NADH2 যে পেয়েছি, এটাই কিন্তু প্রোডাক্ট ধরবো না। একে ধরলে তবেই সে না 2 খানা, আর ওইদিকে 2 খানা, 2 2 4 খানা, তাই তো? সরি, এখানে 1 খানা ওখানে 1 খানা, 2 খানা, 3 2 6, 6 খানা এটিপি পাচ্ছি। সেই জন্য তো 6 আর দিয়ে 8 খানা এটিপি আমরা বলছি। আবার ক্লারিফাই করো, 2 খানা এটিপি র পাচ্ছি, 2 খানা এটিপি অ্যাড হচ্ছে, র 2 খানা এটিপি, আর 2 খানা NADH2, তার মধ্যে 1 খানা NADH2 পাচ্ছি from dihydroxy acetone phosphate, আরো 1 খানা NADH2 পাচ্ছি from PGAL বা PGALD থেকে পাচ্ছি, তাই তো? এই যে 2 খানা NADH2 মানে কি, ইচ NADH2 দিচ্ছে করে 3 খানা করে এটিপি, 2 খানা দিচ্ছে টোটাল। কিন্তু মনে রাখবো এই NADH2 যে এটিপি কাউন্ট, এটা কিন্তু আলটিমেটলি আমরা পাচ্ছি না। আমরা কতগুলো পাচ্ছি? আমরা র এটিপিটা পাচ্ছি। কারণ এই যে এটিপিটা তৈরি হচ্ছে, 6 খানা এটিপি তৈরি হচ্ছে, এরা যখন আমাদের তৈরি হওয়া পাইরুভিক অ্যাসিড যেই মোমেন্টে সাইটোপ্লাজমকে ছেড়ে মাইটোকন্ড্রিয়ায় ঢুকছে, মাইটোকন্ড্রিয়া ইজ টোটালি ইনপারমিয়েবল টু পাইরুভিক অ্যাসিড। আবার রিপিট করছি, গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তোমরা যারা ওদিকে রয়েছো তোমরা ভালো করে বোঝো, কোশ্চেন থাকলে এক্ষুনি জিজ্ঞাসা করো। গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হচ্ছে, আমি লিখছি এখানে গ্লাইকোলাইসিস, যার এন্ড প্রোডাক্ট হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিডকে যেতে হবে ইনসাইড দ্য মাইটোকন্ড্রিয়া।
কিন্তু মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন ইজ নট মিনিমাম পার্মিয়েবল টুয়ার্ডস টু পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের প্রতি কিন্তু মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন পার্মিয়েবিলিটি দেখাচ্ছে না। তাহলে ও কেমন করে ঢুকবে? তার মানে ওকে ফোর্সফুলি ঢুকতে হবে, ওকে এনার্জি দিয়ে ঢুকতে হবে, পুশ করে ঢুকতে হবে ওকে। সেই জন্য এই পাইরুভিক অ্যাসিডটাকে মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢোকানোর জন্য দুখানা NADH2 তার যা এনার্জি সেটাকে দিয়ে দিচ্ছে। বুঝলে কি বলতে চাইলাম? এইটা হচ্ছে আমরা পেলাম, গেইন করলাম, এই এটিপি বা এই এনার্জিটাকে আমরা গেইন করলাম। আর এইটা পেয়েছিলাম কিন্তু ওকে আমার পে অফ করে দিতে হলো, পে করে দিতে হলো। কেন পে করতে হলো? আমি এই পাইরুভিক অ্যাসিডকে মাইটোকন্ড্রিয়া ঢোকাতে চাইছি, সেই জন্য আমাকে মূল্য দিতে হলো। মূল্য কি? দুখানা NADH2 দিয়ে দিলাম। হ্যাঁ বুঝলে? হ্যাঁ দুখানা NADH2 দিতে হচ্ছে। এবার দেখাচ্ছি, ক্লিয়ার হলো? এখান থেকে এইটুকুনি কনসেপ্ট রাখো। এবার শাটল সিস্টেম যখন দেখাচ্ছে তখন আমি আরো ডিটেলসে বলছি। শাটল সিস্টেম এখনো হয়নি, এটুকু ক্লিয়ার হয়েছে তো? এই যে পাইরুভিক অ্যাসিডের প্রতি যে মাইটোকন্ড্রিয়া এত ইম্পারমেবিলিটি শো করছে, তার জন্য সায়েন্টিস্টরা দেখলো দুখানা শাটল সিস্টেম রয়েছে। তো আমি ফার্স্টে তোমার তো লেখাই আছে ওই জিনিসটা, আর রিপিট করে লিখো না। গ্লিসারল ফসফেট শাটল সিস্টেম। বলি সাপোজ, হ্যাঁ হ্যাঁ লিখবে তো অবশ্যই, সঙ্গে বুঝবে না, লিখবে বুঝতেও হবে তার সাথে। সাপোজ এটা সাইটোপ্লাজমের মেমব্রেন, এখানে কি হচ্ছে? এখানে হবে গ্লাইকোলাইসিস। এখানে গ্লাইকোলাইসিস হলো। সৌভিক নাম যদি ইচ্ছা হয় এটা নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আমি জাস্ট বললাম সাইটোপ্লাজমের মধ্যে গ্লাইকোলাইসিস হচ্ছে। গ্লাইকোলাইসিস হয়ে ওখান থেকে তৈরি হলো দুখানা এটিপি, দুখানা NADH2 হয়ে গেল আমার। এবারে এই যে দুখানা NADH2 তৈরি হলো, এ ভাঙবে, কিসে ভাঙবে? ভাঙবে দুখানা H+ দেবে, আর ভাঙবে দুখানা NAD তে ভাঙবে, তাই তো? এখানটাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ কেন? ও আচ্ছা, তাহলে শুধু NADH2 ধরো। আমি 2 এর বেশি নিতে পারবো না এখানে, কারণ আমাদের বারবার করে দেখানো হচ্ছে 2H+ করে ছাড়বে, 2E করে ছাড়বে, 2E-, সেই জন্য আমি 2 এর বেশি নিতে পারবো না। এবার দেখো 2H+ আর 2 NAD+, আর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা লেখো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন।
হ্যাঁ মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটুকুনি লিখেছো? এবার বোর্ডের দিকে তাকিয়ে থাকো। এবার আর কিছু লিখবে না, শুধু বোর্ডের দিকে দেখো। এই যে H প্লাসটা, মনে করো আমি যখন ইটিএস পড়িয়েছিলাম তখন বলেছি এই H প্লাসটা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের থেকে কি করবে, ইনার মেমব্রেন থেকে অনবরত ডিফিউজ হবে। বুঝেছিলাম তো, যখন ডিফিউজ হবে তখন সঙ্গে করে ইলেকট্রন নিয়ে ডিফিউজ হবে। তো এখন বলছি এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকবে। কেমন করে ঢুকবে? বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যখনই দুখানা প্রোটন ঢুকলো সঙ্গে সঙ্গে, হ্যাঁ ও তো মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে বসে আছে, আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট লাগবে না। দুখানা হাইড্রোজেন, মানে আমরা এইটুকুনি জানি গ্লাইকোলাইসিস থেকে যে NADH2 তৈরি হচ্ছে তার এনার্জি নিয়ে আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি সিনথেসিস করব। সেটা এটিপি ফর্মে হোক, জিটিপি ফর্মে হোক, FADH2 ফর্মে হোক, NADH2 ফর্মে হোক, যেই ফর্মে হোক আমার মাইটোকন্ড্রিয়ার ভেতরে কারেন্সি বানাতে হবে। এটিপি, জিটিপি, NADH2, FADH2, এনিহাউ। তো এখন বলছে অ্যাকর্ডিং টু গ্লিসারল ফসফেট শাটল সিস্টেম বলছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে বসে রয়েছে FAD। তো যখন দুখানা প্রোটন বাইরে থেকে ভেতরে ঢুকলো বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সঙ্গে সঙ্গে ও ইলেকট্রন নিয়ে ঢুকবে না? প্রোটন পাস হবে তো ইলেকট্রনও পাস হবে। কি দিতাম? প্রোটন যখন যাবে সঙ্গে সঙ্গে ইলেকট্রন যাবে না? যখন প্রোটন যাচ্ছে একটা সাবস্টেন্স থেকে, একটা সাবস্টেন্স যখন ভাঙছে প্রোটন বেরোচ্ছে, ইলেকট্রন বেরোবে না তার সঙ্গে সঙ্গে? ব্যাস বেরিয়ে গেল তো। এবার এই ইলেকট্রনটা কি করবে? একে ঠেলে দেবে। সেই ইলেকট্রনের এনার্জি নিয়ে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়ে প্রোটনটা ঢুকে যাবে। ঠিক আছে? এবার যখন এই প্রোটনটা ঢুকলো, সাপোজ H প্লাস ঢুকলো, তখন FAD এই H প্লাসের সাথে পাঞ্চ করবে, যুক্ত হয়ে যাবে, হয়ে তৈরি করবে কি FADH2। মাইটোকন্ড্রিয়ার ভেতরে এনার্জি কারেন্সি কি তৈরি হলো? FADH2। এখন FADH2 হচ্ছে মানে কিরকম বলবো, ও তো এখন FADH2 ফর্মে থাকবে না, ওকে তো ATP তে কনভার্ট হতে হবে। 1 মলিকিউল FADH2 মানে কি 2 মলিকিউল ATP। এই হলো আমার ইউজেবল ফর্ম। তার মানে একখানা NADH2 কে আমি ইউজ করে, একখানা NADH2 কে ইউজ করে আমি কতগুলো ATP পেলাম? দুখানা ATP পেলাম। অ্যাকর্ডিং টু গ্লিসারল ফসফেট শাটল সিস্টেম, যেখানে মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রোটন অ্যাকসেপ্টর বসে রয়েছে কে FAD প্লাস। একটা লস হলো, তাই তো? ছিল NADH2, তো তিনখানা ATP ক্যারি করছিল, একটা লস করে ফেললো। এবার সেম জিনিসটাকে আমরা দেখবো, বুঝবো? লিখেছো? তোমার দেখলেই দেখি তুমি কিছু একটা করছো। কি হচ্ছে? শুধু চকগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। দেখো ম্যালেট অ্যাসপার্টেট শাটল সিস্টেম, এটা কিছু না, সেম জিনিস, আমি এক্ষুনি বলে দিচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, সো সরি, নাম্বার 2, নাম্বার 2। হ্যাঁ এটা তো আমার বলা দরকার না, নাহলে তো বুঝতে পারবে না। ম্যালেট অ্যাসপার্টেট শাটল সিস্টেম, এখানে কি বলছে? সেম ঘটনা ঘটছে, বাট এই শাটল সিস্টেম বলেছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে বসে রয়েছে NAD+,
আগেরটাই ছিল FAD প্লাস, এখানে বলছে NAD প্লাস বসে রয়েছে। এখন এই NAD প্লাস H প্লাস কে দুখানা H প্লাস কে অ্যাকসেপ্ট করছে, করে তৈরি করছে কি NADH2। ও কতগুলো এটিপি পে করবে? 3খানা করবে, ব্যাস। না না, এখানে তো সেম গ্লাইকোলাইসিস যা হচ্ছে সাইটোপ্লাজমে সেম ভাবে হয়ে যাবে, শুধুমাত্র দেখতে হবে মাইটোকন্ড্রিয়ার ভেতরে এই হাইড্রোজেন অ্যাকসেপ্টর কে বসে রয়েছে। ওই শাটল সিস্টেম আর এই শাটল সিস্টেমে এটাই ডিফারেন্স, ওখানে 1টা মোল এটিপি কম তৈরি হচ্ছে, এখানে 1টা মোল এটিপি বেশি তৈরি হচ্ছে। আর আমাদের হ্যাঁ না, এটা অ্যাকসেপ্টেড হয়েছে, এটা অ্যাকসেপ্টেড হয়েছে, এটাকে অ্যাডভান্টেজিয়াস ধরা হয়েছে আর এটাই অ্যাকসেপ্টেড হয়েছে। কারণ আমরা আলটিমেটলি কি দেখলাম, ক্রেস সাইকেলে কটা এপিডি তৈরি হচ্ছে? একটা এপিডিএস তৈরি হচ্ছে, আর এনএডিএস কতগুলো হচ্ছে? অনেকগুলো হচ্ছে। দ্যাট মিন্স বুঝে গেলে মেরিট অ্যাসপার্টে শাটল সিস্টেম এটাই এস্টাবলিশড হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি না না, কোন সায়েন্টিস্টের নামের ব্যাপার না এখানে, এটা অ্যাকচুয়ালি শাটল সিস্টেমের কিছু কিছু সাবস্ট্রেটের নামের অ্যাকর্ডিং হয়েছে। কোন কোন সাবস্ট্রেট এখানে মাঝখানে অ্যারেঞ্জ হয়ে এই যে ট্রান্সপোর্টেশনটা করছে, হ্যাঁ অবশ্যই দরকার নেই, আমাদের সবকিছু দরকার নেই, আমাদের শাটল সিস্টেমের এইটুকুনি পড়তে হবে, ঠিক আছে। আর ওখানে দুখানা এটিপি ইউজ হয়ে 38 মোল এটিপি থেকে দুখানা এটিপি ইউজ হয়ে গেছে, তার জন্য 36 এটিপি আমাদের আলটিমেট গেইন ফ্রম টোটাল অ্যারোবিক রেসপিরেশন। এই যে দেখো, তাকাও আবার কি হয়েছে, কোনটা কোনটা বলো? একটা বেশি হলো, নবনীল বলছে। আচ্ছা আচ্ছা নবনীল দেখো, যেটা বলছিলাম যে এই শাটল সিস্টেমে হাইড্রোজেন অ্যাকসেপ্টর কে আছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে? NAD প্লাস, তাই তো? যেটা গ্লিসারল ফসফেট শাটল সিস্টেম দেখেছিলাম, ওখানে মাইটোকন্ড্রিয়ার ভেতরে ছিল FAD প্লাস, যে হাইড্রোজেন কে অ্যাকসেপ্ট করে FADH2 তৈরি করেছে। আমরা জানি 1 মোল FADH2 এটা কতখানি এটিপি পে করছে? দুখানা এটিপি পে করছে। আর তার রেসপেক্টে এই ম্যালেট অ্যাসপার্টে শাটল সিস্টেমে মাইটোকন্ড্রিয়ার ভেতরে হাইড্রোজেন অ্যাকসেপ্টর হচ্ছে NAD প্লাস, যে হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করে NADH2 তৈরি করেছে। আমরা শুনেছি 1টা মোল NADH2 মানে 3খানা মোল এটিপি, দ্যাট মিন্স এটা অনেক বেশি অ্যাডভান্টেজেস, এটা বেশি এনার্জি দিচ্ছে। 1খানা মোল এটিপি বেশি দেওয়া মানে কি 1খানা মোল বেশি এনার্জি প্রডিউস করছে, দ্যাটস হাউ ইট ইজ অ্যাডভান্টেজিয়াস, এটাই বললাম। নেক্সট একটা স্টেটমেন্ট লেখো তো, 9টা বাজতে 5 মিনিট বাকি। লেখো 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 স্টেটমেন্ট লেখো। ওই যে দুখানা NADH2 দেখিয়েছিলাম না, ওটার রিগার্ডিং স্টেটমেন্টটা লেখো। কোনখানে লিখবে, কিভাবে লিখবে একটুখানি নিজেরা বুদ্ধি করে ইউজ করো। ওই গ্লাইকোলাইসিসে বলেছিলাম না দুখানা এটিপি আর দুখানা NADH2 বলেছিলাম না, ওই NADH2 গল্প বলছি। This NADH2 is used to pump inside mitochondria using 2 ATP. টোটাল 38 মোলের থেকে 2 মোল এটিপি ইউজ করে NADH2 মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকলো, ঠিক আছে। পাইরুভিক অ্যাসিড কে নিয়ে NADH2 মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকলো দুখানা এটিপি কে ইউজ করে। দ্যাটস ওয়াই total ATP count is 36. That's why total ATP count is 36. Total ATP count যেটা বললাম অ্যারোবিক রেসপিরেশন টোটাল ATP কাউন্ট ছিল 38, তার মধ্যে দুখানা ATP নষ্ট হয়ে গেল, কারণ
NADH2 পাইরুভিক অ্যাসিডকে নিয়ে মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকলো। হয়ে গেছে? আচ্ছা, সেলের চ্যাপ্টারে না, অ্যাকচুয়ালি কি বলতো, সেলের আমি বলছি তোমাদের নিটের জন্য এই আর্যক তুমি বলো তো সি বলবে কি বলবে না? বলবে? বলো একটা C3 সাইকেল থেকে আমরা কত মোল এটিপি পাই, মানে কত মোল এটিপি ওখানে ফিক্স হচ্ছে C3 সাইকেল থেকে? কি অঙ্কন? রিতম 18, 12 আর 6 18, ঠিকই। আর C4 থেকে ঠিকই বলছেন 30। কেমন করে পাই নিশ্চয়ই ভুলে গেছো। ঠিক আছে, পড়বে, এটা পড়তে হবে, আমি সব দেখিয়ে দিয়েছিলাম, ওই দেখবে থিওরিতে আমি লিখিয়েছিলাম না? এটা কেমন করে আমরা পাচ্ছি লিখিয়েছিলাম তো, ওটা একবার রিভিশন দিয়ে নেবে। আচ্ছা, এনিওয়ে সেল চ্যাপ্টারে যাচ্ছি। সেল থেকে তোমাদের যেটা কাজ হবে মেইনলি নিটের জন্য, তোমরা একদম স্টাডি ম্যাটের ফার্স্টের দিকে সেল সম্বন্ধে শুধু কতগুলো সায়েন্টিস্টের নাম, কে কোন জায়গা দেখেছে, কে নিউক্লিয়াস দেখেছে, কে প্রোটোপ্লাজম দেখেছে, এক্সেট্রা এক্সেট্রা, ওই জায়গাটা মুখস্থ করবে। ওখানে আমার কোনো হাত নেই, সায়েন্টিস্টদের না, ওটা ডিসকভার অ্যালং উইথ আ ফিউ ইয়ার্স, কয়েকটা ইয়ারও মুখস্থ করতে হবে। এখানে আমি কিচ্ছু হেল্প করতে পারবো না। আচ্ছা, এবারে দেখো, সেল থিওরি জানো, তোমরা শুধু লেখো মডার্ন সেল থিওরি। মডার্ন সেল থিওরি, কয়েকটা আমি শুধু পয়েন্ট বলবো, যা ছোট করে লিখে নাও, মডার্ন সেল থিওরি। এটা আমি না তোমাদের স্টাডি ম্যাটে দেখতে পাইনি, সেই জন্য জাস্ট লিখেছি। লেখো, ফার্স্ট পয়েন্ট লেখো, অল লিভিং বিংস আর মেড আপ অফ সেলস। চটপট হাত চালাও, অল লিভিং বিংস আর মেড আপ অফ সেলস। Number 2, cells are made up of protoplasm having nucleus and membrane bound organelles. Next point, a cell can survive independently but not a cell organelle. মানে একটা সেল একা একা বাঁচতে পারে, যেমন একটা ব্যাকটেরিয়ার সেল তো একটা সিঙ্গেল সেল, ব্যাকটেরিয়ার একা একা বাঁচতে পারে, কিন্তু কোন একটা সেলের যে অর্গানালি, যেমন একটা রাইবোজোম একা বাঁচতে পারবে না, একটা লাইসোজোম একা বাঁচতে পারবে না, সেটাই বলা হচ্ছে। নেক্সট লেখো, লাইফ এক্সিস্টস অনলি ইন সেলস, লাইফ এক্সিস্ট অনলি ইন সেলস because metabolism takes place here. মেটাবলিজম হয় বলেই আমরা সবাই বেঁচে আছি। আচ্ছা,
all cells are fundamentally similar, that means structurally and chemically মানে chemical composition টা similar থাকবে, fundamentally similar মানে structurally and chemically. Next point, cell has homeostasis. Homeostasis মানে কি? একটা সেলের ভিতরে ওয়াটার মানে ফ্লুইড আর আয়ন এই দুটোর যে ব্যালেন্স, আয়ন বেশি হয়ে গেলে সেলটা মারা যাবে, ওয়াটার বেশি হয়ে গেল সেলটা মারা যাবে। দ্যাট মিনস সবসময় ওয়াটার আর আয়নকে ব্যালেন্সে রাখতে হবে, দ্যাট ইজ কল্ড হোমিওস্ট্যাসিস। আমরা এক্সপ্রেশন চ্যাপ্টার পড়বার সময় এটা সম্বন্ধে জানবো। লাস্ট লেখো, সেল ডিভিশন কজেস গ্রোথ অফ অর্গানিজম। হ্যাঁ, গ্রোথ অফ অর্গানিজমস। ভেরি ইম্পর্টেন্ট ড্রব্যাকস, কয়েকটা ড্রব্যাক লেখো, লেখো তাহলেই বুঝবে, বোঝাতে হবে না। ফার্স্ট পয়েন্ট লেখো, ব্যাকটেরিয়া ডু নট হ্যাভ নিউক্লিয়াস। সেল থিওরি বলেছে নিউক্লিয়াস থাকা কম্পালসারি, প্রোটোপ্লাজম হ্যাভিং নিউক্লিয়াস, বাট দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়ার কোনো ট্রু নিউক্লিয়াস নেই, ওদের নিউক্লিয়েড রয়েছে, ডিসপার্সড নিউক্লিয়াস রয়েছে। অ্যান্ড লেখো, একই সঙ্গে কন্টিনিউ করো, অ্যান্ড মেনি অর্গানালিজ আর অ্যাবসেন্ট, মানে মেমব্রেন বাউন্ড অর্গানালিজ গুলো অ্যাবসেন্ট আছে ব্যাকটেরিয়াতে। আচ্ছা, আমি যখন তোমাদের ফাঞ্জাই পড়িয়েছিলাম সেখানটাতে সিনোসাইটিক হাইফি বলেছিলাম, মনে আছে কিছু সিনোসাইটিক হাইফি বলে? তার মানে অনেক সময় এরকম হচ্ছে, সবসময় বলতে সেলের মধ্যে একটা প্রোটোপ্লাজম একটা নিউক্লিয়াস থাকবে, এটা আমাদের বলা হচ্ছে সেল থিওরি অ্যাকর্ডিং। কিন্তু দেখতে পাচ্ছি কোন কোন সেল এমন আছে যেটা একটাই সেল বাট মাল্টি নিউক্লিয়েটেড কন্ডিশনে রয়েছে, দ্যাট ইজ অলসো আ ড্রব্যাক। দেখো স্টেটমেন্টটা লেখো, ইন সাম অর্গানিজমস cell have multi-nucleus. Cell have multi-nucleus. Third point lekho, viruses do not have any cell. Viruses do not have any cell. Point number 4 lekho, some cells are devoid of nucleus. Some cells are devoid of nucleus. হিউম্যানের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে আরবিসি, প্ল্যান্টের ক্ষেত্রে বেশ কয়েকটা পেয়ে যাবে এক্সাম্পল। লাস্ট পয়েন্ট লেখো, some cellular materials are embedded in connective tissue. জেনারেলি দেখা যাচ্ছে সেলের ভেতরে সেলুলার ম্যাটেরিয়ালস থাকছে বা অর্গানালিজ থাকছে, কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে সেলের কম্পোনেন্ট গিয়ে পড়েছে দুখানা সেলের মাঝখানে যে কানেকটিভ টিস্যু আছে সেখানটাতে, ঠিক আছে? হ্যাঁ, some cellular materials are present in connective tissue. হয়েছে? তার মানে এখানটাতে আমরা শেষ করছি আজকে। শাটল সিস্টেমটা খুব ভালো করে পড়বে, জেনে রাখবে। মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন পাইরুভিক অ্যাসিড NADH2 কে ভেতরে ঢোকাতে পারছে না। আচ্ছা, NADH2 যদি না ঢোকে তাহলে তো পাইরুভিক অ্যাসিড থেকে কেমন করে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, তাই না? ওখানে তো NADH2 কোনো সাপ্লাই নেই, ওখানে কিছু তো NADH2 ঢোকাতে হবে, তাই না? সেই জন্য NADH2 কে ঢোকানোর জন্য, পাইরুভিক অ্যাসিডকে ঢোকানোর জন্য শাটল সিস্টেম কাজ করে এটিপির এনার্জিকে কনজিউম করে, দুখানা এটিপির এনার্জিকে কনজিউম করে দুখানা NADH2 কে ভেতরে ঢুকিয়ে দিল, পাইরুভিক অ্যাসিডকে ভেতরে ঢুকিয়ে দিল। দ্যাটস ওয়াজ শাটল সিস্টেম। ক্লিয়ার? তার জন্য 38 মোলের জায়গায় 36 মোল আলটিমেটলি আমাদের গেইন হচ্ছে। চলো এই অবধি রইলো তোমাদের। তার মানে হোমওয়ার্ক কি থাকবে, মানে হোমওয়ার্ক না, মানে ওই
হ্যাঁ একদম ফটোসিনথেসিস কমপ্লিট করবে, সেলের থেকে এই পার্টটা